তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভাইয়া। শরীর ভালো সবার? পড়াশোনা ভালো? পড়াশোনা কি ভালো? চাঙ্গে। আমি ভাসি গাঙ্গে, তাই তো? পড়াশোনা গাঙ্গে কেন বলেন? পড়াশোনার কি হয়েছে? আর ভাই একদিক থেকে পড়তেছি, আরেক দিক থেকে ভুলে যাইতেছি। মানুষ পড়ে তো ভোলার জন্যই, তাই না? স্বাভাবিক, আপনিও বলেন আমিও ভুলি, আপনিও মানুষ আমিও মানুষ, স্বাভাবিক এসব। সবাই ভুলবে, বুঝছেন, সময় হইলে সবাই ভুলবে। কিন্তু এই ভোলাটাকে আমাদের আয়ত্ত করতে হবে, আমরা কখন ভুলতে চাই। তো আমাদের ব্রেন হচ্ছে খুব একটা ডেভেলপ জিনিস, ঠিক আছে, ডেভেলপ, অনেক ডেভেলপড আমাদের ব্রেন। তো ইনি কি করে, ইনি হচ্ছে যে সকল ইনফরমেশন আমাদের দরকার নাই, ব্রেন যেসব মনে করে আমাদের দরকার নাই এগুলা, ব্রেন ওগুলা ফ্লাশ করে দেয়। তো আমাদের ব্রেনকে বুঝাইতে হবে যে আমার এগুলো দরকার, বারবার দিচ্ছি তোমাকে, তার মানে কি আমার এটা রাখতে হবে। তো আপনি কি করবেন, ব্রেনকে একই ইনফরমেশন বারবার দিবেন। তার ফলে ব্রেন মনে করবে এটা তো প্রতিদিনই আসতেছে, তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে ব্রেন মনে করবে যে এটা তো লাগবে। তো বারবার না এনে একবারই আর রাখি, তা আমারও কষ্ট কম, ওরও কষ্ট কম, তাই না? সাকিব ভাইয়া বললো যে 27 তারিখ পর্যন্ত সব কোর্স কমপ্লিট হয়ে যাবে, তো জিকেও কি 27 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাবে সব? কেন আমরা দেখতে চাচ্ছেন না আপনারা? না, বিষয় হচ্ছে যত তাড়াতাড়ি শেষ হবে সেটাই তো তাতেই তো ভালো, মানে পরবর্তীতে রিভিশন দেওয়া যাবে। হ্যাঁ, আমরা হচ্ছে আপনাদের এখন যে সাতাশ রুটিনটা তারিখ দেওয়া হচ্ছে, রুটিনে আমাদের কোনো হেরফের দেখছেন, আমরা কোনো কিছু চেঞ্জ করছি? রুটিনই তো দেখি না এখনো। রুটিনই দেখেন নাই? আচ্ছা, দেখে নেন রুটিনটা একটু, ঠিক আছে? আর রুটিনে আমরা যেটা বলছি আলহামদুলিল্লাহ ওইটাই করতেছি এখন পর্যন্ত। তবু কিছু আনফরচুনেট জিনিস বা যাতে কথা বলা যায় না, তাই না? যেমন মনে করেন আমি মারা যাইতে পারি, তো ইত্যাদি অনেক কারণ আছে যে কারণে হয়তো হয়তো একটা দিন ক্লাস মিস হয়, মারা গেলে পরের দিন দেখবেন নতুন কেউ ক্লাস নিচ্ছে, ঠিক আছে? কারণ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। এনিওয়ে, আমরা গত দুইটা ক্লাসে আমরা কি কি দেখছি, প্রথমত আমরা দেখছি হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বাংলাদেশ, রিসেন্ট অ্যাফেয়ার্স, এবং হচ্ছে আমরা বেঙ্গল যে আমাদের দেশটা ছিল, সরি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আমরা ডিভিশনটা দেখছি, কিভাবে ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি হলো, দুইটা দেশ। আজকে আমরা শুরু করব হচ্ছে পাকিস্তান রুল, 1947 টু 1971। তো অ্যাজ উই অল নো দ্যাট আওয়ার বাংলাদেশ ওয়ান্স কল্ড ইস্ট পাকিস্তান। East Pakistan or Purba Pakistan was ruled by West Pakistan rulers from 1947 to 1971, 24 years। তো এই 24টা বছরে আমাদের উপর কিন্তু অনেক কিছু হয়েছে, আমাদের উপরে বলেন ভালো মন্দ দিয়ে অনেক কিছু হয়েছে। এবং এই 24টা বছর আমরা কি করছি, অ্যাকর্ডিং টু শেখ মুজিবুর রহমান, মেন এন্ড ওমেন ইন অ্যাগনি, আমরা খুব কষ্টে দিন যাপন করছি। তো যাই হোক, আমাদের প্রথমত 1947 সাল থেকে শুরু হলো দ্য ফার্স্ট গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের বা আনডিভাইডেড পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কে, মোহাম্মদ আলী জিন্নাহ। ফার্স্ট প্রাইম মিনিস্টার লিয়াকত আলী। চিফ মিনিস্টার ইজ অফ ইস্ট পাকিস্তান খাজা নাজিমুদ্দিন। তো ইস্ট পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হচ্ছে খাজা নাজিমুদ্দিন। ফার্স্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড 23rd February 1948, Karachi. Constituent Assembly is that assembly is a committee that are required to form the constitution. মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাজটা হচ্ছে কনস্টিটিউশন তৈরি করা। তো 1948 সালে 23শে ফেব্রুয়ারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, পাকিস্তান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমবার তাদের মিটিং এ বসে। মিটিং এ বসলো, ভালো কথা। এখন আমাকে বলেন তো, ওয়েন ডিড পাকিস্তান গট ইটস ফার্স্ট কনস্টিটিউশন? পাকিস্তানের প্রথম কনস্টিটিউশন কত তারিখে, কত সালে আসে? কত সালে আসে জানো? 1955 সালে। 1955, 56, ভালো করে বলেন। মুভিং উনিশশো অ্যালং। ছাপ্পান্ন ওকে। চিফ মিনিস্টার অফ, এটা দেখছি আমরা। ফার্স্ট মার্শাল ল ডিক্লেয়ার্ড ইন 1958 বাই ইস্কেন্দার আলী মির্জা। মার্শাল ল ইজ সাম কাইন্ড অফ ল দ্যাট ইজ কল্ড দ্য ল অফ গান। ইট ইজ রুলড বাই আর্মি।
তো আর্মিরা যে শাসনটা করে বা বন্দুকের মাধ্যমে যে পাওয়ারটা দেওয়া হয় ওটাকে বলে মার্শাল ল। সেকেন্ড মার্শাল ল ডিক্লেয়ার্ড ইন 25 মার্চ 1969 বাই ইয়াহিয়া খান। তো আমার প্রশ্ন আসতে পারে, হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডিক্লেয়ার মার্শাল ল ইন পাকিস্তান? So the answer will be Iskandar Ali Mirza, and the second martial law was declared by Yahya Khan. Next, Awami League, established 23rd June 1949. The first name was Awami Muslim League, then the word Muslim was omitted in 1950. ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এবার আসি আমরা ভাষা আন্দোলনে। তো আমাদের মুক্তিযুদ্ধ তৈরি করতে বা আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হইতে, স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হইতে অনেক আন্দোলনই আসছে। এই আন্দোলনের মধ্যে 1952 সালে ভাষা আন্দোলন, তারপরে আরো কি আছে 1956 সালের আহ শিক্ষা ওটা কি বলে, 54 সালের যুক্ত ফ্রন্ট, তারপরে হচ্ছে 60 সালে 64 সালে শিক্ষা আন্দোলন আছে, এরপরে 1969 সালে 1960 সালে 6 দফা আছে, 1969 সালে গণঅভ্যুত্থান আছে, 1970 সালে সাধারণ নির্বাচন আছে। তো প্রথম যেটা বৃহৎ আকারে যে আন্দোলনটা আসে, মুভমেন্টটা আসে, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর ভাষা আন্দোলন। তো তামুজদিন মজলিস, এইটা ইট ওয়াজ দ্য ফার্স্ট কালচারাল অর্গানাইজেশন দ্যাট ফর্ম দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সেন্ট্রাল অর্গানাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। Tamuddin Moslish, established in 2nd September 1947. Founder Professor Abul Kashem. The Abul Kashem was the founder of Tamuddin Moslish. Then there is a very notorious, আমি বলবো না যে এটা খুব ফেমাস, আমি বলবো notorious dialogue. It was Urdu, and Urdu shall be the state language of Pakistan. It was declared by Muhammad Ali Jinnah in 1948. 56% of people of Pakistan use Bengali language, and only 3.27% people use উর্দু ল্যাঙ্গুয়েজ। তো পাকিস্তানের একটা বড় জনগোষ্ঠী, 56% জনগোষ্ঠী ব্যবহার করতো কি, ব্যবহার করতে হচ্ছে বাংলা ভাষাটাকে ব্যবহার করতো। আর হচ্ছে 3.27%, 3.27% জনগণ ব্যবহার করতো উর্দু ভাষা। এখন উর্দু ভাষাটাকে অনেকে বলে যে এটা হচ্ছে আরবির একটা প্রতিরূপ, কারণ আরবি হরফ ব্যবহার করা হয় এখানে। না, উর্দু ভাষাটা একটা পুরোপুরি একটা রাজনৈতিক ভাষা। উর্দু ভাষাটা কি একটা রাজনৈতিক ভাষা। দ্বিজাতি তত্ত্বের নাম শুনছেন না, টু নেশন থিওরি? টু নেশন থিওরি প্রবক্তাকে মনে আছে? টু নেশন থিওরির প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ। তো এই মোহাম্মদ আলী জিন্নাহর টু নেশন থিওরিটা বাস্তবায়ন করার প্রথম পদক্ষেপ ছিল সে কি করবে, সে একটা থিওরি দাঁড় করাইছে, এবং দাঁড় করানোর পরে যে আলাদা দুইটা জাতি, এটা প্রমাণ করার জন্য প্রথম তার উদ্দেশ্য ছিল ভাষাকে ব্যবহার করা। তো ভাষা, হিন্দি ভাষাটা শুনতে হিন্দুদের মতো লাগে, এই জন্য সে কি করলো, উর্দু যাতে প্রচলন হয় সেই ব্যবস্থাটা প্রচলন করলো। তো উর্দু হচ্ছে একটা পুরোপুরি পলিটিক্যাল ভাষা। বিসাইড উর্দু, সরি, ফার্স্ট পার্লামেন্টারিয়ান ডিক্লার্ড বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ বিসাইড উর্দু। এটি কি ছিল? দীনেশ দ্বিজেন্দ্রনাথ দত্ত, সরি ধীরেন্দ্রনাথ দত্ত, যে দেখছি আমি। তো ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম হচ্ছে একজন পার্লামেন্টারিয়ান বা একজন সংসদ সদস্য যে হচ্ছে বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করার দাবি জানায়। ফার্স্ট শহীদ মিনার লোকেরিন, ঢাকা ইউনিভার্সিটি। ফার্স্ট শহীদ মিনার আউটসাইড অফ দ্য কান্ট্রি, টোকিও, জাপান। তো টোকিও, জাপান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু হোস্ট দ্য শহীদ মিনার বিসাইড বাংলাদেশ। 21st February 1952 was Thursday, 8 Fagun 1358 বাংলা। First martyr of the language movement was Rafiq Uddin বা রফিক। আবুল বরকত, স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ডিউ। আব্দুল বরকত যে ছিল সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাসোসিয়েশন ফর্ম অন 22 March 1948। Okay, now the question is, what kind of movement language movement was? ইট ওয়াজ এ কালচারাল মুভমেন্ট, এটা ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন বা সাংস্কৃতিক বিপ্লব। কারণ ভাষা কোনো একটা জাতির সংস্কৃতির সাথে জড়িত, এবং এই সংস্কৃতি রক্ষার লড়াইটাই মূলত কি ছিল, ভাষা আন্দোলনই ছিল। বেস অফ বেঙ্গলের ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। বেস অফ বেঙ্গলি ন্যাশনালিটি কি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। বাঙালি ন্যাশনালিটি, বাঙালি জাতীয়তার অন্যতম বা ভিত্তি হচ্ছে কি, ভিত্তি হচ্ছে প্রথমত কালচার, এবং দ্বিতীয়ত কি ল্যাঙ্গুয়েজ, বা ল্যাঙ্গুয়েজ এবং কালচার, এই দুইটার মাধ্যমে বাঙালি কিন্তু অন্যান্য জাতি থেকে আলাদা। এরপর 21st February ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বাই ইউনেস্কো ইন 17 November 1999।
আর্কিটেক্ট অফ কারেন্ট শহীদ মিনার হামিদুর রহমান। প্রশ্ন আসতে পারে, হু ইজ দ্য কারেন্ট আর্কিটেক্ট অফ আওয়ার শহীদ মিনার বা কারেন্ট শহীদ মিনার? হামিদুর রহমান। জহির রহমান জহির রায়হান কম্পোজ এ নোবেল নেমড আরেক ফাগুন। আরেক ফাগুন যে নোবেলটা আছে বা উপন্যাসটা আছে, এটা জহির রায়হান লিখছে এবং এটার পটভূমি হচ্ছে ভাষা আন্দোলন। একটা বিখ্যাত লাইন শুনছেন মনে হয় আপনারা, জেলার সাহেব জেলের সীমানা বাড়ান, আসছে ফাগুন কিন্তু আমরা দ্বিগুণ হব। শুনছেন না আপনারা এটা? আসছে ফাগুন আমরা কিন্তু দ্বিগুণ হব। এটা কিন্তু ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। ওকে, দেন। মুনির চৌধুরী কম্পোজ ড্রামা নেম দ্য গ্রেভ। কবর নামে একটা ড্রামা তৈরি করছিলেন, উনি কম্পোজ করছিলেন এবং এইটা কম্পোজ করা হয় জেলের মধ্যে বসে, ইনসাইড দ্য প্রিজন, অ্যান্ড ইট ওয়াজ স্টেজ ইনসাইড দ্য প্রিজন। মানে এইটা প্রিজনে বসে এটা কম্পোজ করা হয়েছে এবং এটা স্টেজ স্টেজও করা হয়েছে বা মঞ্চস্থ করা হয়েছে কোথায় বসে? সে প্রিজনে বসেই মঞ্চস্থ করা হয়েছে। ফার্স্ট ফিল্ম অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট জীবন থেকে নেওয়া 1970। জীবন থেকে নেওয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের প্রথম মুভি বা সিনেমা, এবং এটা কার দ্বারা পরিচালিত হয় বলুন তো? কে পরিচালনা করেন জীবন থেকে নেওয়া? জহির রায়হান। জহির রায়হান। এবং এইটা হচ্ছে প্রথম সিনেমা যেখানে হচ্ছে আমার সোনার বাংলা গানটা বাজানো হয়। ডিরেক্টর অফ জীবন থেকে নেওয়া জহির রায়হান। ওকে, এরপর ইউনাইটেড ফ্রন্ট ইলেকশন। ইউনাইটেড ফ্রন্ট ইলেকশন খুব একটা আলাদা কিছু না, আপনারা শুনছেন 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনটা। ফর্ম 4 ডিসেম্বর 1953, ইলেকশন হেল্ড 1954। টোটাল পয়েন্ট অফ ইউনাইটেড ফ্রন্ট 21। মানে 21টা দাফি দফা নিয়ে কি বলবো, মেমোরেন্ডাম নিয়ে আসছিল ওরা, মানে দফা নিয়ে আসছিল, 21 দফা দাবি নিয়ে আসছিল। ফার্স্ট পয়েন্ট, বাংলা বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। এই যে 21টা দাবি, 21টা দাবির প্রথম দাবি ছিল কি? বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া। পার্টি অফ ইউনাইটেড ফ্রন্ট চারটা, তো ফোর পার্টি ওয়াজ ইনসাইড দ্য ইউনাইটেড ফ্রন্ট। অপোজিশন পার্টি অফ ইউনাইটেড ফ্রন্ট, অপোজিশন ছিল কি? মুসলিম লীগ। রেজাল্ট, ইউনাইটেড ফ্রন্ট ওয়ান, এ হচ্ছে 223টা আসন পায় 309টা আসনের মধ্যে। তাহলে যুক্তফ্রন্ট কতটা আসন পায়? 223টা আসন পায় আউট অফ 309 সিটস। চিফ মিনিস্টার অফ ইউনাইটেড ফ্রন্ট এ কে ফজলুল হক। সো এ কে ফজলুল হক ওয়াজ chosen as the chief minister of United Front. Other information. কাকমারি কনফারেন্স হেল্ড ইন 1957, টাঙ্গাইল। টাঙ্গাইল, কাকমারি যে প্লেস নেম ইনসাইড অফ টাঙ্গাইল। ফান্ডামেন্টাল ডকুমেন্ট সরি ডেমোক্রেসি অর্ডিন্যান্স। ফান্ডামেন্টাল ডেমোক্রেসি অর্ডিন্যান্স ডিক্লেয়ার্ড ইন 1959। ইট ওয়াজ কল্ড বাংলা মৌলিক গণতন্ত্র। মানে মৌলিক গণতন্ত্র কি? কয়েকজন চোজেন লোক থাকবে সরকারে, যারা হচ্ছে সরকারকে ভোট দিতে পারবে। মানে মনে করেন আমি নির্বাচনে দাঁড়াইছি, আপনাদের বললাম কি যে আপনাদের মধ্যে থেকে যারা যাদের আমি পছন্দ করি আর তাদের আপনারা ভোট দিবেন আমাকে। ঠিক আছে, মানে কয়েকজন লোক ডেমোক্রেসি পাচ্ছে, এটাকে বলে মৌলিক গণতন্ত্র বা বেসিক বা ফান্ডামেন্টাল ডেমোক্রেসি। এডুকেশন মুভমেন্ট 1962, 6 পয়েন্ট মুভমেন্ট ডিক্লেয়ার্ড বাই শেখ মুজিবুর রহমান, অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ইন 23rd March 1966। So 6 point movement was officially declared in 1966 and 23rd March. Finance related point 3। তো এই যে 6 দফা দাবি, 6 দফা দাবির মধ্যে তিনটা ছিল আর্থিক বিষয়। তিনটা কত কি কি বিষয় ছিল? আর্থিক বিষয়, যেমন আলাদা মুদ্রা থাকতে হবে, বৈদেশিক নীতি আলাদা হইতে হবে, এবং ট্যাক্সেশনের যে ব্যাপারটা, ওইটা হচ্ছে কি বাংলা পূর্ব পাকিস্তানেরটা পূর্ব পাকিস্তান সামলাবে এবং পশ্চিম পাকিস্তানেরটা পশ্চিম পাকিস্তান সামলাবে। আগরতলা কনস্পিরেসি কেস ফাইলড অন 1968, টোটাল অ্যাকিউজ 35। তা আগরতলা ষড়যন্ত্র মামলা দাখিল করা হয় 1968 সালে এবং এতে টোটাল আসামি ছিল হচ্ছে 35 জন। কেস উইথড্রন অন 22nd February 1969 এবং 22শে ফেব্রুয়ারি 1969 সালে এটা উইথড্র করা হয়। স্টুডেন্ট অ্যাকশন কমিটি ফর্মড অন 4 জানুয়ারি 1969। ম্যাস আপরাইজিং হেল্ড ইন 1969। ম্যাস আপরাইজিং মিন্স গণ অভ্যুত্থান, এবং এটা হয়েছিল কত সালে? 1969 সালে। এবং ম্যাস আপরাইজিং নিয়ে আপনারা দেখছেন ভাষা আন্দোলন নিয়ে একটা উপন্যাস হয়েছে। কি উপন্যাস হয়েছে? আরেক ফাগুন। তারপরে নাটক দেখছেন আপনারা ভাষা আন্দোলনের সময়কাল, কবর। এরপরে মুভিও দেখছেন জীবন থেকে নেওয়া। এখন আমাকে বলেন তো, 1969 সালে গণ অভ্যুত্থানের সময় একটা উপন্যাস আছে, উপন্যাস আছে বা নোভেল আছে, এই নোভেলটার নাম কি?
ভাইয়া চিলেকোঠার সিপাই। হ্যাঁ, চিলেকোঠার সেপাই। কে লিখছেন? আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস। আচ্ছা, এটা কে বললেন? আপনার বাড়ি কোনোভাবে ইসে উম ভাইয়া পাহাড়পুরে নওগাঁতে সোমপুর বিহার ধর্মপালের। উত্তরের দিকে মনে হচ্ছে আপনার কণ্ঠ। এনিওয়ে, জি ভাই। পাহাড়পুরের সোমপুর বিহার। ওকে, এবার আমরা আসি মার্টার্স অফ ম্যাস আপরাইজিং, গণ অভ্যুত্থানের শহীদদের ভিতরে আমরা এখন প্রশ্ন হবে আমাদের। তো প্রথমত আসাদুজ্জামান, আপনার একটা কবিতা শুনছেন মনে হয়, শামসুর রহমানের লেখা আসাদের শার্ট। এই আসাদের শার্ট যাকে নিয়ে লেখা হয়েছে এই দেশে আসাদুজ্জামান। আসাদুজ্জামান হচ্ছে স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলেন। হি ওয়াজ কিল্ড অন 20 জানুয়ারি 1969। তাকে 20শে জানুয়ারি 1969 সালে হত্যা করা হয়। মার্টার আসাদ ডে 20 জানুয়ারি। ফর্মার নেম অফ আসাদ গেট, আইয়ুব গেট। তো আইয়ুব গেটের যে নাম, মানে আসাদ গেটের যে পূর্ব নাম সেটা হচ্ছে কি, আইয়ুব গেট। শামসুর রহমান রোট এ পোয়েম আসাদ শার্ট। শামসুর রহমান, কবি শামসুর রহমান একটা কবিতা লেখে, নাম দিছিল কি তার, আসাদের শার্ট। এরপরে সার্জেন্ট জহুরুল হক, হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। সার্জেন্ট জহুরুল হকের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। হি ওয়াজ কিল্ড অন 15 ফেব্রুয়ারি 1969। ফরমার নেম জহুরুল হক হল, ইকবাল হল। তো ইকবাল যে হলটা মানে আগে নাম ছিল ইকবাল হল ঢাকা ইউনিভার্সিটির, এখন সেটার নাম কি, সার্জেন্ট জহুরুল হক হল। আমার এক ফ্রেন্ড আছে অবশ্যই হলে। এরপরে মোহাম্মদ শামসুজ্জোহা, এনাকে হয়তো আপনারা চিনেন। ইনি বাংলাদেশের একটা বিখ্যাত ইউনিভার্সিটির টিচার। ফর্মালি আমার ইউনিভার্সিটি ছিল এটা, আমি 15 দিন ছিলাম ওখানে। আমার ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। আমার খুব পছন্দের একটা সাবজেক্ট, আইন থেকে বেশি না, এই জন্য চলে আসা। সো আমার খুব পছন্দের সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, আমি বেশ মজা পাই। এনিওয়ে, তো স্যার মোহাম্মদ শামসুজ্জোহা ইনি ছিলেন কে, ফার্স্ট ইন্টেলেকচুয়াল মার্টার অফ বাংলাদেশ, মানে প্রথম বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী। প্রফেসর অফ কেমিস্ট্রি, ইউনিভার্সিটি অফ রাজশাহী। হি ওয়াজ কিল্ড অন 18 ফেব্রুয়ারি 1969। জোহা ডে 18 ফেব্রুয়ারি। ইলেকশন অফ 1970, 1970-এর সাধারণ নির্বাচন, জেনারেল ইলেকশন অফ 1970। ফার্স্ট ইলেকশন অফ ন্যাশনাল অ্যাসেম্বলি 7 ডিসেম্বর 1970। টোটাল সিট 313। রিজার্ভ সিট 13, মানে 313টা সিট ছিল, তার মধ্যে রিজার্ভ সিট মহিলাদের জন্য রিজার্ভ করা ছিল 13টা। আওয়ামী লীগ ওয়ান 167 সিটস। পিপিপি ওয়ান 88 সিটস। মানে এই যে এতগুলো সিটের মধ্যে আওয়ামী লীগ জিতছে কতগুলো, 167টা। এবং পিপিপি বা পাকিস্তান পিপল পার্টি তারা জিতছে কয়টা, 88টা। তো পুরো পাকিস্তানের সিট ছিল 169টা, দুইটা আসন আওয়ামী লীগ পায় নাই। বাদ বাকি সব আসন কি আওয়ামী লীগ পাইছে। আর পাকিস্তানের যে প্রদেশটা ছিল, পাকিস্তানের প্রদেশের কোনো সিটই আওয়ামী লীগ পায়নি। এই আওয়ামী লীগ নিয়ে কি কোনো কোশ্চেন হবে এবার এক্সামে? মেবি না, মোস্ট প্রবাবলি না। তবু জানতে সমস্যা কি। ওকে, ইলেকশন হেল্ড 17 ডিসেম্বর 1970। টোটাল সিট 3010। রিজার্ভ সিট 10। আওয়ামী লীগ ওয়ান 168 সিট। ওকে, ভালো কথা। আপনারা ভালো একটা প্রশ্ন করছেন, আপনাদেরকে চকলেট দেওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দিতে পারতেছি না। ওকে, দেখা হলে নিয়ে নিয়েন, ঠিক আছে। দেখা হইলে আর একদিন দিয়েন। আচ্ছা আচ্ছা। আমাকে আপনি বলতে পারেন না যে ঘর শত্রু বিভীষণ, বুঝছেন? বিভীষণটা চিনেন? ওকে। বিভীষণকে চিনেন আপনারা? বিভীষণের প্রতি মেঘনাদ। হ্যাঁ, বিভীষণ হচ্ছে ইদার ভাই, রাবণের ভাই ছিল। তো তাকে ঘরশত্রু বলা হয় এই জন্য যে সে কি করছিল, সে হচ্ছে তার ঘরের মধ্যে বা তার ভাইয়ের বিরুদ্ধে রাম লক্ষ্মণের সাথে ষড়যন্ত্র করছিল। ঠিক আছে, এই জন্য তাকে বলা হয় ঘর শত্রু বিভীষণ। তো আমি হচ্ছি তাই। ওকে, যদি বুঝেন ভালো কথা, না বুঝলে আরো ভালো কথা। ওকে, লিবারেশন অফ 1971। লিবারেশন ওয়ার অফ 1971, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। তো সিরিজ অফ ইভেন্টস, ঘটনা প্রবাহ। 22 মার্চ, ফার্স্ট ফ্ল্যাগ রেইজড বাই ভিপি আব্দুর রব, ডিইউ। মানে 2রা মার্চ প্রথমবার বাংলাদেশের পতাকা উঁচু করা হয় বা ওড়ানো হয় কার দ্বারা, ভিপি আব্দুর রব দ্বারা, ঢাকা বিশ্ববিদ্যালয়। 3রা মার্চ, রেইজ ফ্ল্যাগ উইথ ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত একই সাথে বাজানো হয়। 7ই মার্চ, হ্যাঁ জানেন সবাই। 19শে মার্চ, ফার্স্ট আর্ম রেজিস্ট্যান্স
ইন জয়দেবপুর বাই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্বারা জয়দেবপুরে প্রথমবার আর্মড রিটালিয়ন দেখা যায়, রেজিস্ট্যান্স দেখা যায়। 25 মার্চ অপারেশন সার্চ লাইট। 4 এপ্রিল ফর্মড লিবারেশন আর্মি বাই কর্নেল এম এ জি ওসমানী ইন হবিগঞ্জ। তাহলে হবিগঞ্জে এই হচ্ছে 4 এপ্রিল তিনি কি করেন, মুক্তি বাহিনী, লিবারেশন আর্মি, মুক্তি বাহিনী গঠন করেন। কি করেন? কর্নেল এম এ জি ওসমানী। এরপরে 10 এপ্রিল ফর্মড টেম্পোরারি বাংলাদেশ গভর্নমেন্ট, অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন করা হয় 10ই মার্চ। এবং 17ই মার্চ তারা মেহেরপুরের বৈদ্যনাথ তলায় কি করে? মেহেরপুরের বৈদ্যনাথ তলায় তারা শপথ গ্রহণ করে। ওথ অফ মুজিবনগর গভর্নমেন্ট, দ্য ওথ টেকিং সেরেমনি ডিরেক্টেড বাই আব্দুল মান্নান, রেড বাই প্রফেসর ইউসুফ আলী। এরপর 18 এপ্রিল রেইজ ফার্স্ট ফ্ল্যাগ ইন ফরেন মিশন, কলকাতা মিশন। তো কলকাতা মিশন বলতে বোঝায় যে আপনি কোন একটা দেশে যখন আপনার রাষ্ট্রদূত দিবেন তখন সেটাকে বলে মিশন, ঠিক আছে? তো ওই মিশন কিন্তু তখন পাকিস্তান আমলে দুইটা ছিল, একটা ছিল দিল্লিতে আর একটা ছিল হচ্ছে কলকাতায়। তো কলকাতার মিশনটা হচ্ছে প্রথম মিশন যারা বাংলাদেশের প্রতি তাদের আহ, অনুগত প্রকাশ করে এবং সেখানে বাংলাদেশের পতাকা ওড়ায়। 1 আগস্ট কনসার্ট ফর বাংলাদেশ ইন নিউ ইয়র্ক। এরপরে 21 নভেম্বর ফর্ম জয়েন্ট ফোর্স, যৌথ বাহিনী গঠন করা হয়। 21 নভেম্বর। 14 ডিসেম্বর ইন্টেলেকচুয়াল অফ বাংলাদেশ ওয়ার কিল্ড। 1971 সালে ইন 1971 14 ডিসেম্বর পাকিস্তান আর্মি কিল্ড আওয়ার ভেরি ফ্রেশ মাইন্ডস, ভেরি ইন্টেলেকচুয়াল মাইন্ডস। 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ as a victory ওভার পাকিস্তান। আচ্ছা, 7ই মার্চ আমরা দেখবো না। ইন্ডিপেন্ডেন্ট বাংলা, আচ্ছা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট বাংলা রেডিও সেন্টার এস্টাবলিশ 26 মার্চ 1971 চট্টগ্রাম কালুরঘাট। ভেরি ফেমাস ফাংশন চরমপত্র অ্যান্ড জল্লাদের দরবার। তো দুইটা, অনেকগুলাই ছিল, বিশেষ করে গানগুলা এবং চরমপত্র এম আর আখতার মুকুল যেটা পাঠ করতো, আর হচ্ছে জল্লাদের দরবার। এই দুইটা কিন্তু খুব বিখ্যাত ছিল তখনকার সময়। আপনারা যারা জাহানার ইমামের 71-এর দিনগুলি পড়ছেন তারা আরো ভালো করে জানেন চরমপত্র শোনার জন্য মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে থাকতো। চরমপত্র রেড বাই এম আর আখতার মুকুল, প্রেজেন্ট নেম বাংলাদেশ রেডিও। এটার নামকরণ করা হয় বাংলাদেশ রেডিও কত কত সালে? 1971 সালেরই 6 ডিসেম্বর। মুজিবনগর গভর্নমেন্ট। ওকে, আমরা কি এটা পড়বো? আচ্ছা, একটু জানা যায়, ঠিক আছে। আমরা জানি রাষ্ট্রপতি ছিল কে? রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান। অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল? নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তারপর হচ্ছে কে? অর্থমন্ত্রী এম মনসুর আলী। তারপর হচ্ছে আর কে ছিল? ভাইস প্রেসিডেন্ট তো বললাম। চিফ অ্যাডভাইজার আব্দুল হামিদ খান ভাসানী। এরপর টোটাল অ্যাডভাইজার ছিল 8 জন। এটা কিন্তু জানানো হয় না। অ্যাডভাইজার যে ভাসানী ছিল, এটা কিন্তু আমাদের পড়ানো হয় না কোথাও। তো হা- ভাসানী সাহেব সে কিন্তু অ্যাডভাইজার ছিল এবং টোটাল অ্যাডভাইজারের সংখ্যা ছিল কতজন? 8 জন। মুজিবনগর গভর্নমেন্ট অ্যাবলিশড ইন 12 জানুয়ারি 1972। টোটাল মিনিস্ট্রি 12। তো মুজিবনগর সরকারের মন্ত্রী ছিল কতটা? বা অধিদপ্তর মন্ত্রণালয় ছিল 12টা। সেক্রেটারি 10। ক্যাবিনেট সেক্রেটারি H T ইমরান, চিফ সেক্রেটারি রুহুল কুদ্দুস। ওকে, ফরেন মিশন। 1971 সালে মুক্তি পেতে গেলেন সময় আমাদের কাছে ফরেন মিশন ছিল। সো আওয়ার ফরেন মিশন ওয়াজ হেডেড বাই কলকাতা মিশন, ইট ওয়াজ হেডেড বাই M R হোসেন আলী। সেকেন্ডলি দিল্লি মিশন হুমায়ুন রশিদ চৌধুরী। থার্ডলি লন্ডন মিশন জাস্টিস আবু সাইদ চৌধুরী। ফোর্থলি ওয়াশিংটন মিশন, ইট ওয়াজ হেডেড বাই M R সিদ্দিকী। অ্যান্ড ফিফথলি স্টকহোম or Sweden mission, it was headed by Abdul Razzaq. So if you look, the third one is Justice Abu Said Chowdhury. He was the former president of our country. আপনারা হয়তো জানেন জাস্টিস আবু সাইদ চৌধুরী কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে আহ, জিয়ার আমলে, মেবি, আমার ঠিক খেয়াল নাই, বা তার আগে। কত সালে এটা জানা আছে কি ভাইয়া? আমার ঠিক মনে পড়তেছে না এখন। আচ্ছা, আমি দেখে বলতেছি আপনাদের, ঠিক আছে। আবু সাইদ চৌধুরী ইনি পদত্যাগ করে আবার এসে চলে যান, বিচারপতি হয়ে যান।
আচ্ছা, ইনি হচ্ছে 1972 সালে 12ই জানুয়ারি 1972 সালে 12ই জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ করেন। এরপর 1973 সালে রাষ্ট্রপতি হিসেবে আবার পুনর্নির্বাচিত হন। ঠিক আছে। ওকে, তারপরে আমরা হেড করি নিজেরটায়। হেড অফ লিবারেশন ফোর্স, তো কমান্ডার ইন চিফ ছিলেন এমএজি ওসমানী। কমান্ডার ইন চিফ মানে সর্বাধিনায়ক ছিলেন কে? এমএজি ওসমানী। তারপরে চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রব। হেড অফ এয়ার ফোর্স অ্যান্ড ডেপুটি চিফ অফ স্টাফ এ কে খন্দকার। এনাই কিন্তু বিমান বাহিনী প্রধান ছিলেন ইনি। ফোর্স, জেড ফোর্স, জেড ফোর্সের ক্যাপ্টেন ছিল মেজর জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রথম অক্ষর জেড দিয়ে কি হয়? জেড ফোর্স। এরপরে ফর্মড 7 জুলাই 1971, হেডকোয়ার্টার তেলঢালা, তুরা। কে ফোর্স, ক্যাপ্টেন মেজর খালেদ মোশাররফ। খালেদ মোশাররফের কে দিয়ে কি হইলো? কে ফোর্স। এবং এটা আগরতলা ত্রিপুরায় হেডকোয়ার্টার ছিল। এস ফোর্স, এস ফোর্সে ছিল কে? মেজর শাফিউদ্দিন, কে এম মেজর শাফিউদ্দিন। তো এই যে শাফিউদ্দিনের এস, এসটা দিয়ে কি হইলো? এস ফোর্স। এবং এটা ছিল কি? প্রতীক চান্দ্রা। ওকে, আদার ইনফরমেশন। বাংলাদেশ নেভি ফর্মড July 1971 উইথ বিএনএস পদ্মা অ্যান্ড বিএনএস পলাশিপ। তো বাংলাদেশের নেভি কত সালে এটা ফর্ম করা হলো? 1971 সালে জুলাই মাসে এটা ফর্ম করা হলো। এবং তখন সেটা দুইটা জাহাজ ছিল মাত্র, একমাত্র বিএনএস পদ্মা এবং বিএনএস পলাশ শিপ, দুইটা শিপ ছিল। বাংলাদেশ এয়ারফোর্স ফর্ম 28 সেপ্টেম্বর 1971, কম্বাইন্ড অপারেশন অফ বাংলাদেশ এয়ারফোর্স, কিলো ফ্লাইট, ক্র্যাক প্ল্যাটুন, ইম্পর্টেন্ট গরিলা ইউনিট অফ লিবারেশন ওয়ার, ক্র্যাক প্ল্যাটুন ফর্ড আন্ডার সেক্টর 2। তো আমরা জানি আমাদের যে মুক্তিযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধে কিন্তু 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল টোটাল, তাই না? তো এই সেক্টরের দ্বিতীয় যে সেক্টরটা ছিল, এই সেক্টরটার আন্ডারে ক্র্যাক প্ল্যাটুন কি করছিল? ফাইট করছিল তারা। ওকে, এখানে দেখেন সেক্টর গুলো দেওয়া আছে, 11টা সেক্টর এখানে উল্লেখ আছে। প্রথম সেক্টরটা ছিল কি? প্রথম সেক্টরটা ছিল ত্রিপুরা। আচ্ছা, আমি এক কাজ করি আপনাদের, উম, আমি ম্যাপে দেখানোর চেষ্টা করি। কন্ট্রোল এ। ম্যাপে দেখলে মনে থাকবে বেশি। সার্চ দিলাম, কি আসলো কি? ওকে, এটা দেখেন, এটা মোটামুটি বড় আছে। সো দেখেন এখানে, এখানে বাংলাদেশের মানচিত্র। আপনারা গোনা শুরু করবেন, সেক্টরগুলো গোনা শুরু করবেন হচ্ছে নিচের দিক থেকে। তো প্রথমত নিচের অংশে, একেবারে নিচের অংশে হচ্ছে 1 নম্বর সেক্টর। 1 নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। 2 নম্বর সেক্টর কুমিল্লা নোয়াখালী অঞ্চলটা ছিল কি? আমার 2 নম্বর সেক্টর। 3 নম্বর ছিল হচ্ছে নোয়াখালী কিছু অংশ, এবং হচ্ছে সিলেটের নোয়াখালী কিছু অংশ নিয়ে বা ঢাকার কিছু অংশ নিয়ে হচ্ছে, বিক্রমপুরের কিছু অংশ নিয়ে হচ্ছে 3 নম্বর সেক্টর। 4 নম্বরে আছে সিলেটের পূর্বাংশ। সিলেটের পূর্বাংশ 4 নম্বর সেক্টর। সিলেটের পশ্চিমাংশ 5 নম্বর সেক্টর। এই গেল এই সাইডটা। তাহলে 1 নম্বরে চট্টগ্রাম, 2 নম্বরে কুমিল্লা নোয়াখালী, 5 নম্বর হচ্ছে ঢাকার বিক্রমপুর এবং কুমিল্লার নোয়াখালী কিছু অংশ। এরপরে 4 নম্বরে হচ্ছে সিলেট উত্তরাংশ, সিলেটের নিচের অংশ, নিচের অংশ, এবং 5 নম্বর হচ্ছে সিলেটের উপরের অংশ। 6 নম্বর হচ্ছে রংপুর। 6 নম্বরকে রংপুর। 7 নম্বর রাজশাহী। 8 নম্বর হচ্ছে খুলনা, তারপরে গোপালগঞ্জ, তারপরে হচ্ছে বরিশালের পটুয়াখালী কিছু অংশ, ইত্যাদি নিয়ে হচ্ছে 8 নম্বর সেক্টর। এবার 9 নম্বর সেক্টরে আছে কে? 9 নম্বর সেক্টরে আছে সুন্দরবনের অঞ্চলটা। ঠিক আছে, এটা সাতক্ষীরা খুলনার নিচে অংশ, বাগেরহাটের অঞ্চলটা, এটা মিলে হচ্ছে 9 নম্বর সেক্টর। এবার ভোলা অঞ্চলটা 9 নম্বর সেক্টরের মধ্যে। এবং 11 নম্বর সেক্টরে আছে কি? 11 নম্বর সেক্টরে আছে ময়মনসিংহ, তাই না? ময়মনসিংহ, সিংহ বলছি। আচ্ছা, তাহলে ময়মনসিংহ গেল। আর 10 নম্বর সেক্টর ছিল, এটা হচ্ছে নৌ সেক্টর। ঠিক আছে, এটা নদী বন্দরগুলো কেন্দ্র করে হইতো, এবং এখানে কোনো স্থায়ী কমান্ডার ছিল না। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? 1 নম্বর
নিচে থেকে আমরা গোনা শুরু করব। প্রথমে 1, তারপরে 2, 3, 4, 5, 6 চলে যাব আমরা রংপুরে। 6, 7, 8, 9, 10 হচ্ছে নদী, আর 11 হচ্ছে ময়মনসিংহ। ওকে, আমরা ফেরত আসি। কই আসলো? তো সেক্টর 1, মেজর জিয়াউর রহমান, ইনি ছিলেন হেড। সেক্টর 1 এর হেড কে ছিল? মেজর জিয়াউর রহমান। এরপরে সেক্টর 2, মেজর খালেদ মোশাররফ। সেক্টর 3, মেজর এস এম সাইফুদ্দিন। এটা গেল মেইন মেইন কয়েকটা। এরপরে সেকশন 10। সেকশন 10-এ, সরি, সেক্টর 10-এ নো রেগুলার সেক্টর কমান্ডার। তো সেক্টর 10-এ কিন্তু কোনো রেগুলার সেক্টর কমান্ডার ছিল না। তো আমি দেখছেন বারবার সেকশন বলতেছি, হয়েছে কি, আমি গতকাল রাত 1:30 পর্যন্ত মনে হয় পড়ছি, আমাদের এভিডেন্স অ্যাক্ট পড়ছি। তো এখানে সেকশন 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 কতগুলো পড়ছি, 79 থেকে 117 পর্যন্ত মনে হয় পড়লাম। বেশ বড়, ছোট না একেবারে। তো ওগুলা মুখস্থ করে আমার অবস্থা এখন টাইট। আমি যা বলতেছি সেকশন বলতেছি। এর আগে আমার প্রেজেন্টেশন ছিল একটা 10টার সময়। তো ওখানে আমার প্রেজেন্টেশন ছিল হচ্ছে এডিআর এর। তো এডিআর এ আমি এভিডেন্স অ্যাক্ট বলা শুরু করছি। যাই হোক, কোনো সমস্যা নাই। ওকে, এখানে মানচিত্র ছিল, আমরা দেখিনি। ওকে, তো লার্জেস্ট সেক্টর, মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় সেক্টর ছিল সেক্টর 1। স্মলেস্ট সেক্টর সেক্টর 5, যেটা সিলেটের উত্তরাঞ্চলটা ছিল। এরপরে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স সেক্টর 8। 8 নম্বর সেক্টরটা প্রথম ইন্ডিপেন্ডেন্স স্টেট সেক্টর। এইটা এরপরে সুন্দরবন ওয়াজ আন্ডার সেক্টর 9। তো সুন্দরবনের যে সেক্টরটা ছিল এটা কোথায় ছিল? সেক্টর 9-এ ছিল। ওকে, অপোজিশন অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার। বাংলাদেশ যখন স্বাধীনতা পাইলো, দেয়ার ওয়াজ মেনি কান্ট্রিজ দ্যাট ওয়ার অপোজড অ্যাট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। বিভিন্ন দেশ ছিল যারা বলছিল না, এদের স্বাধীনতা দরকার নাই। এবং হেনরি কিসিঞ্জার, যে ছিল তখনকার ইসের হেড, কে যেন, ইউএস এর হেড ছিল, সে বলতেছিল ইট ইজ দ্য ইন্টারনাল ম্যাটার্স অফ পাকিস্তান, উই শুড নট মেডল উইথ দিস। ওকে, এরকম অনেক কথাবার্তা বলছে। তো প্রথমত, পিস কমিটি ফর্মড অন 9 এপ্রিল 1971। রাজাকার ফর্মড ইন আনসার ক্যাম্প খুলনা। আল বদর ফর্মড উইথ স্টুডেন্টস অফ ইস্ট পাকিস্তান। তো প্রথমত, পিস কমিটি বা শান্তি বাহিনী, এটা গঠন হলো কবে? 9 এপ্রিল 1971 সালে। রাজাকার ফর্ম হইলো কোথায়? আনসার ক্যাম্প খুলনায়। খুলনায় আনসার ক্যাম্পে প্রথম রাজাকার তৈরি হলো। এরপর আল বদর করা করা হলো কিসের মাধ্যমে? ইস্ট পাকিস্তানি স্টুডেন্টদের মাধ্যমে আল বদর তৈরি করা হলো। এরপরে জয়েন্ট ফোর্স ফর্মড 21 নভেম্বর 1971। 1971-এর 21 নভেম্বরে জয়েন্ট ফোর্স তৈরি করা হয় উইথ দ্য হেল্প অফ মিলিটারি অফ ইন্ডিয়া। হেড অফ জয়েন্ট ফোর্স জগজিৎ সিং আরোরা, নেমড ফোর্স ডে, আর্ম ফোর্স ডে 21 নভেম্বর, 21 নভেম্বর। ইন্ডিয়ান আর্মি ওয়েন্ট ব্যাক টু ইন্ডিয়া 2nd March, 12 মার্চ 1972। ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার্ড ওয়ার এগেন্স্ট পাকিস্তান 3 ডিসেম্বর 1971। তাহলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয় নাই, একই সময় কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ওয়ারও কিন্তু একটা হয়েছে। ইন্টেলেকচুয়াল ম্যাসাকার, বুদ্ধিজীবী হত্যা। ম্যাসাকার অকার্ড 14 ডিসেম্বর 1971। নাম্বার অফ ইন্টেলেকচুয়াল এডুকেশনালিস্ট 991। তাহলে 991 জন শিক্ষাবিদ এখানে নিহত হয়েছেন। এবার জার্নালিস্ট 13, লয়ার 42, ডক্টর 49, লিটারেচার অ্যান্ড আর্টিস্ট 9, ইঞ্জিনিয়ার 5, আদার্স 2, টিচার্স অফ ডিউ 19। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19 জন টিচার কিন্তু এখানে হত্যা করা হয়েছিল। এবং এই 19 জন কিন্তু এই 991 জনের মধ্যে। ওকে, আলাদা কেউ না কিন্তু। স্যালেন্ডার অফ ইস্ট পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি সারেন্ডার্ড 16 ডিসেম্বর 1971। ভিক্টরি অফ বাংলাদেশ 16 ডিসেম্বর। সারেন্ডার অফ সেরেমনি সাইন বাই 2 পারসন। তো 2 জন লোক ছিল যারা স্যারেন্ডার সেরেমনিতে সাইন করছিল। প্রথমত, অন বিহাফ অফ পাকিস্তান, জেনারেল নিয়াজি। পাকিস্তানের বিহাফে ইট ওয়াজ সাইন বাই জেনারেল নিয়াজি। সাইন অন বিহাফ অফ জয়েন্ট ফোর্স, যৌথ বাহিনীর বিহাফে সাইন বাই জগদীপ সিং আরোরা। রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ, এ কে খন্দকার।
অ্যাকনলেজমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি কে দেয়, কবে দেয়, এইটা। তো এখানে একটা ডিবেট আছে, দেয়ার হ্যাজ বিন এ গ্রস অ্যামাউন্ট অফ ডিবেট অ্যাকর্ডিং টু মেনি মোর নিউজ এজেন্সি, মেনি মোর লিডার্স, দ্যাট হু ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। সো দ্য ডিবেট ওয়াজ ওয়েদার ইট ওয়াজ ভুটান অর ইন্ডিয়া। আপনাদের মতবাদ কি, কে ছিল? ভুটান। হ্যাঁ, আনডাউটেডলি ভুটান, কিন্তু ভুটানে একটা ইফ আছে, ঠিক আছে, একটা ছোট একটা ইফ আছে। তাহলে ভুটান যদি প্রথম হয়, তাহলে অনেকেরা ডিবেটটা করে কেন যে এটা ভুটান না ভারত? ওকে, আমি আপনাদেরকে এটা জিনিসটা একটু এক্সপ্লেইন করি। অবশ্যই ভুটান, অ্যান্সার ভুটান হবে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু তবে একটু ঝামেলাটা অন্য জায়গায়। ভুটানই প্রথম বলছে, ঠিক আছে, এটা কোনো সন্দেহ নাই। ঝামেলাটা হচ্ছে পৃথিবীতে অনেক প্রকার দেশ আছে। প্রথমত স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এরপরে অনেক প্রকার দেশ আছে, প্রোটেক্টরেট স্টেট, ভেসেল স্টেট, তারপর হচ্ছে কলোনিয়াল স্টেট, অনেক স্টেট আছে। তো প্রোটেক্টরেট স্টেট কাকে বলে? মনে করেন বাংলাদেশের পাশে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র হইছে। এই দ্বীপ রাষ্ট্র বাংলাদেশের কাছে এসে বলল যে বড় ভাই, আপনি তো আমার থেকে অনেক শক্তিশালী, আসেন আমরা একটা চুক্তি করি। চুক্তির মাধ্যমে আমার যত মামলা আপনি দেখবেন, কি কি মামলা আপনি দেখবেন, আপনি আমার আর্মিটা দেখবেন, মানে আমার প্রতিরক্ষাটা দেখবেন, আর আমার বৈদেশিক সম্পর্ক দেখবেন, মানে বিদেশের সাথে আমার আলাপ আলোচনা কেমন হবে, কোন দেশের সাথে আমি ভালো সম্পর্ক রক্ষা করব, খারাপ সম্পর্ক রক্ষা করব সেইটা, আর হচ্ছে আমার আর্মিটা, এটা আপনি রক্ষা করবেন, বাদ বাকি আমার তাই বুঝে নিচ্ছি। ঠিক আছে? এরকম হয় কিনা বলেন? এরকম কি হতে পারে? এইটাকে বলে হচ্ছে প্রোটেক্টরেট স্টেট। ঠিক আছে? যেখানে একটা স্টেটের কাছে, একটা দেশের কাছে অন্য একটা দেশ পাওয়ার দিয়ে দেয় যে তুমি আমার প্রতিরক্ষাটা দেখবা আর পররাষ্ট্র দেখবা, বাদ বাকি সব কিছু পাওয়ার আমার হাতে। তো ভুটান হচ্ছে ভারতের প্রোটেক্টরেট স্টেট। ভুটানের পররাষ্ট্র নীতি এবং হচ্ছে প্রতিরক্ষা, এই দুইটা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারত। ওকে, কিন্তু ভুটান বাংলাদেশে স্বীকৃতি দিয়ে দিছে। ঠিক আছে? এখন প্রবলেম অ্যারাইজ করে ভুটানের কি আসলে এখতিয়ারটা আছে কিনা। মোট কথা আছে, একেবারে সব পাওয়ার কিন্তু ভুটান ভারতকে দিয়ে দেয় নাই, কিছু কিছু পাওয়ার নিজের কাছে রেখে দিছে। তবে এটা আমি এজন্যই বললাম আপনাদেরকে, যেহেতু আপনারা বুঝতে পারেন প্রোটেক্টরেট স্টেটটা কি, যে স্বাধীন দেশ ছাড়া যে আরো অনেক প্রকার দেশ হয়, এটা আপনারা জানেন। তো ফার্স্ট কান্ট্রি ওয়াজ ভুটান, 6 ডিসেম্বর 1971। সেকেন্ড কান্ট্রি ইন্ডিয়া, 6 ডিসেম্বর 1971। ফার্স্ট আরব কান্ট্রি ইরাক, 8 জুলাই 1972। ফার্স্ট মুসলিম আফ্রিকান কান্ট্রি সেনেগাল, 1 ফেব্রুয়ারি 1972। সেকেন্ড সাউথ ইস্ট এশিয়ান মুসলিম কান্ট্রি মালয়েশিয়া। ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি ইস্ট জার্মানি। ইস্ট জার্মানি তখন ছিল হচ্ছে রাশিয়ার আন্ডারে। ইস্ট জার্মানি তখন কার আন্ডারে ছিল? রাশিয়ার আন্ডারে ছিল। 11 জানুয়ারি 1972। সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি পোল্যান্ড, 12 জানুয়ারি 1972। অ্যাকনলেজমেন্ট অফ 5 পার্মানেন্ট কান্ট্রি অফ ইউএন। ইউএন এর 5টা দেশ আছে, দেয়ার আর 5 কান্ট্রিজ অফ ইউএন দ্যাট আর কল্ড পার্মানেন্ট মেম্বার্স অফ সিকিউরিটি কাউন্সিল। পার্মানেন্ট মেম্বার কে কে? যাদের ভেটো পাওয়ার আছে। কার কার ভেটো পাওয়ার আছে? প্রথমত ইউএস এর আছে, ইউকের আছে, তারপরে হচ্ছে রাশিয়ার আছে, ফ্রান্সের আছে এবং চায়নার আছে। এই 5টা দেশের ভেটো পাওয়ার আছে। এবং এই 5টা দেশ কবে বাংলাদেশকে কি দেয়? প্রথমত দেয় রাশিয়া 24 জানুয়ারি 1972। সেকেন্ড ইউকে 4 ফেব্রুয়ারি 1972। থার্ড ফ্রান্স 14 ফেব্রুয়ারি 1972। ফোর্থ ইউএসএ 4 এপ্রিল 1972। অ্যান্ড ফিফথ চায়না, বঙ্গবন্ধু মারা যাওয়ার 15 দিন পর স্বীকৃতি দেয়, 31 আগস্ট 1975। ওকে, এরপরে আসি আমরা আমাদের যে হিরোইক মার্টাররা ছিল, বা মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের মৃত্যু শহীদ হয়েছে, তাদেরকে কিছু উপাধি দেওয়া হয়েছে। প্রথমত বীরশ্রেষ্ঠ, নাম্বার অফ বীরশ্রেষ্ঠ ইজ 7। সেকেন্ড বীর উত্তম, টোটাল নাম্বার কারেন্টলি 67। বীর বিক্রম, কারেন্ট নাম্বার 174। বীর প্রতীক 424, মানে বর্তমান হিসেবটা হচ্ছে 424। ওকে, তো ফার্স্ট হিরোইক টাইটেল ফর লিবারেশন ওয়ার, প্রথম কে কোন টাইটেলটা পাইছে? প্রথম বীর উত্তম কর্নেল আব্দুর রব, প্রথম বীর বিক্রম মেজর নাজমুল হুদা, বীর প্রতীক প্রথম মোহাম্মদ আব্দুল মতিন, ফিমেল বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম,
আসতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে বিভিন্ন কারণে ফিমেল রাইটটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ফিমেল বীর প্রতীক ক্যাপ্টেন সীতারা বেগম। অনলি ফরেন বীর প্রতীক উইলিয়াম এস ওয়াটারল্যান্ড। অনলি অ্যাবরিজিনাল বীর প্রতীক ইউকে সিং চাকমা, সরি মারমা, ইউকে সিং মারমা। তো অ্যাবরিজিনাল মানে হচ্ছে উপজাতি, আদিবাসী, ভালো বাংলা। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। মুন্সি আব্দুর রউফ ওয়াজ বীরশ্রেষ্ঠ, born 1943, ফরিদপুর, সেক্টর 1, died 8 এপ্রিল 1971, ফার্স্ট মার্টার এবং বীরশ্রেষ্ঠ। তো বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম মৃত্যুবরণ করে বা প্রথম শহীদ হন হচ্ছে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। সেকেন্ডলি কে আছে? সিপাই মোস্তফা কামাল, সেনাবাহিনী ছিল। আহ ল্যান্স নায়েক ছিল হচ্ছে তখনকার ইস্ট পাকিস্তান রাইফেল, ইআরপি, ইপিআর, ঠিক আছে, বা ইপিআর। বিডিআর বলতে পারেন, বা বিজিবি বলতে পারেন, যা কিছু বলতে পারেন। এরপরে সিপাই মোস্তফা কামাল, বর্ন 1947, সেক্টর 2, ডাইড 18 এপ্রিল 1971। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ডায়েড 20 আগস্ট 1971, মৃত্যু তারিখটা মনে রাখতে হবে একটু। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, আম, মৃত্যুবরণ করে কত সালে? 5 সেপ্টেম্বর 1971, সেক্টর 8। সেপাই হামিদুর রহমান, ইয়াংগেস্ট, ওয়াজ দ্য ইয়াংগেস্ট বীর শ্রেষ্ঠ সেপাই হামিদুর রহমান, সেক্টর 4, ডাইড 28 অক্টোবর 1971। ইঞ্জিনিয়ার অফিসার রহুল আমিন, ইনি মৃত্যুবরণ করেন কত সালে? 10 ডিসেম্বর 1971, সেক্টর 2 অ্যান্ড 10। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সেক্টর 7, ডায়েট 14 ডিসেম্বর 1971, লাস্ট মার্টার এবং বীরশ্রেষ্ঠ। তাহলে আমাদের মনে রাখতে হু ওয়াজ দ্য ফার্স্ট মার্টার এবং বীরশ্রেষ্ঠ, হু ওয়াজ দ্য লাস্ট মার্টার এবং বীরশ্রেষ্ঠ, এবং কে কোন বাহিনী থেকে গেছে। ঠিক আছে, যেমন মনে করেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইনি গেছে আর্মি থেকে, এরপরে কে হচ্ছে সেনাবাহিনী থেকে গেছে, কে নৌবাহিনী থেকে গেছে, কে বিমান বাহিনী থেকে গেছে, বিমান বাহিনীর একজন, এরপরে কে হচ্ছে বিডিআর থেকে গেছে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, আদার্স ইনফরমেশন। ইয়াংগেস্ট হিরোইক টাইটেল অ্যাওয়ার্ডেড ফ্রিডম ফাইটার শহীদুল ইসলাম, 13 ইয়ার্স। তো 13 বছর বয়সে শহীদুল ইসলাম ওয়াজ দ্য ইয়াংগেস্ট পার্সন টু অ্যাচিভ বীর ইয়াংগেস্ট হিরোইক টাইটেল। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ফুটবল টিম ফর্ম ফর দ্য সাপোর্ট অফ মাস পিপল অফ দ্য ওয়ার্ল্ড। ক্যাপ্টেন অফ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ফুটবল টিম জাকারিয়া পিন্টু। ওকে, কনসার্ট ফর বাংলাদেশ। যাই হোক, তারপরে মিডিয়া পার্সোনালিটিস রিলেটেড উইথ লিবারেশন ওয়ার। তো মিডিয়া পার্সোনাল বা বিভিন্ন সাংবাদিক, প্রথমত সাইমন ড্রিং। সাইমন ড্রিং ওয়াজ দ্য নিউজ রিপোর্টার অফ ডেইলি টেলিগ্রাফ। অ্যান্থনি ম্যাসকারেনহাস। অ্যান্থনি ম্যাসকারেনহাসের বেশ বিখ্যাত কয়েকটা বই আছে, দ্য লেগেসি অফ ব্লাড, দ্য রেপ অফ বাংলাদেশ, এগুলো মনে রাখতে হবে আমার। তো হি ওয়াজ দ্য জার্নালিস্ট অফ মর্নিং নিউজ অ্যান্ড সানডে টাইমস। এই দুজন হইলে হচ্ছে আপাতত। ওকে, এরপর পোয়েম সেপ্টেম্বর অন যশোর রোড, রাইটার অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ ওয়াজ এ ইউএসএ আমেরিকান writer who wrote September on Joshua Road. Total line 152, published on New York Times. Published paper in Liberation War, জয় বাংলা ফ্রম মুজিবনগর, দরকার নাই। বাংলাদেশি নিউজ পেপার লেটার, বাংলাদেশ নিউজ লেটার, বাংলাদেশ টুডে, লন্ডন ইউকে, নিউজ লেটার, নিউজ বুলেটিন ইউএসএ। ওকে, ফার্স্ট বেসড অন লিবারেশন ওয়ার। ফার্স্ট নোবেল বেসড অন লিবারেশন ওয়ার অজ রাইফেল রুটি औरत। এটা লিখছেন হচ্ছে কি আনোয়ার পাশা। রাইফেল রুটি औरत মানে হচ্ছে পাকিস্তানি বাহিনী কি কি চাই? প্রথমত চাই রাইফেল দরকার, বন্দুক দরকার, রুটি দরকার, খাবার দরকার, আর औरत মহিলা দরকার। এরপর হচ্ছে ড্রামা, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা লিখছেন হচ্ছে কে সৈয়দ শামসুল হক। পোয়েম, কবিতা, স্বাধীনতা তুমি, শামসুর রহমান। ডকুমেন্টারি ফিল্ম, স্টপ জেনোসাইড, জহির রায়হান। ফিল্ম, ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম। মনুমেন্ট, জাগ্রত চৌরঙ্গী, এটা আব্দুর রাজ্জাক তৈরি করছেন।
ওকে, নোবেল রিলেটেড টু লিবারেশন ওয়ার। তো হুমায়ুন আহমেদের বেশ কয়েকটা বই আছে যেগুলো লিবারেশন ওয়ার নিয়ে লেখা হয়েছে। প্রথমত আগুনের পরশমণি, মাতাল হাওয়া, পাপ, 1971 1971, দেয়াল, এরপরে জ্যোৎস্না ও জননীর গল্প। অনেক বড় একটা বই, 500 কত পেজ জানো। আমি ক্লাস 9-এ যখন তখন পড়ি। আমার একটা ফোন ছিল ক্লাস 9-এ, উইন্ডোজ ফোন। আমি হচ্ছে ওইটায় বই বই পড়তাম, ঠিক আছে। তো শীতকালে পড়ে বেশ মজা ছিল, এরকম সময় পড়তাম। আর আমার পড়তে ইচ্ছা করতেছে পরীক্ষার আগের রাত্রে। তো আমার আম্মুকে আমি বুঝ দিতাম যে আমি তো ইউনিভার্সিটিতে পড়বো, বাইরের বই না পড়লে চান্স হবে না, আমি তো বিসিএস দিব, আমার তো বাইরের বই না পড়লে বিসিএস হবে না, এইসব বলে টলে বাড়িতে বইটাই পড়তাম, বাইরের বইটাই পড়তাম। আমার মা এখনো জানে না যে আসলে দরকার ছিল না সব। ওকে, তাহলে শওকত ওসমানের বই আছে, আহ কালান্ত্র, আহ খলনেত্র, তারপর হচ্ছে জয় বাংলার জয়, জন্ম যদি তবু বঙ্গে। সৈয়দ শামসুল হকের আছে নীল দংশন এবং নিষিদ্ধ লবণ। নিষিদ্ধ লবণ। আনিসুল হকের আছে মা, যেটা হচ্ছে ম্যাক্সিম গোর্কির মাদার থেকে না ইন্সপায়ার্ড হয়েছে। সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড। আর জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ, খুব বিখ্যাত কয়েকটা, এই সব কয়টাই। এরপরে পোয়েম আছে কি, শামসুর রহমানের স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। তারপরে বদ্ধ শিবির থেকে, বন্দি শিবির থেকে। তারপর জসিমউদ্দিনের আছে আহ ধ্বংসগ্রাম। তারপরে আছে কি, মুক্তিযোদ্ধা। হাসান হাফিজুর রহমানের আছে গেরিলা। তারপরে আহ নির্মলেন্দু গুণ, ঠিক আছে, স্বাধীনতা। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। ওকে, এরপরে স্বাধীনতা রিলেটেড যে গানগুলো আছে এই গানগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে গাজী মিজানুর আনোয়ার লিখছেন হচ্ছে কি, জয় বাংলা জয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আর একবার যদি দে না আমার ছোট্ট গায়ে। এটা হচ্ছে কে লিখছেন, গাজী মাজহারুল আনোয়ার, কম্পোজার মানে লিখছেন না, এটা কম্পোজ করছেন। তারপরে গোবিন্দ্র হালদার, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তিনটাই ইম্পর্টেন্ট। তারপরে আবু জাফর লিখছে এই পদ্মা এই মেঘনা। আর হচ্ছে নজরুল ইসলাম বাবু, সব কটা জানালা খুলে দাও না। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে দেখেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা সিঙ্গার হচ্ছে আপেল মাহমুদ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবেন। তারপরে এক সাগর রক্তের বিনিময়ে, স্বপ্ন রয় সিঙ্গার। এরপরে এক নদী রক্ত পেরিয়ে, ইম্পর্টেন্ট নত, সব কথা জানা, সব কটা জানালা, আহমেদ ইমতিয়াজ বুলবুল অ্যান্ড সাবিনা ইয়াসমিন, এই দুজন সিঙ্গার। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা বই আছে, বইগুলো তো সবগুলো আমার পক্ষে পড়ানো সম্ভব না। যেমন কাচের কার্নেল, এটা এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তাজউদ্দিন আহমেদ ও নিতা ও পিতা, এটা ইম্পর্টেন্ট এখন বর্তমান পরিস্থিতি, খুব ইম্পর্টেন্ট, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা। তারপরে হচ্ছে মা আনিসুল হক, দ্য রেপ অফ বাংলাদেশ অ্যান্থনি মাসকারেনাস, এগুলো ইম্পর্টেন্ট। দ্য আনফিনিশড মেমোরি, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। বইগুলো দেখে রাখবেন সবগুলা মুক্তিযুদ্ধ বিষয়ক। এগুলা একটা জিনিস কি, এগুলা আগে অনেক ইম্পর্টেন্ট ছিল, এখন কেমন আমি জানি না, আমি বলতে চাই না। আস ভাইয়া আস। ওকে, লিবারেশন ওয়ার বেস্ট মনুমেন্ট অ্যান্ড স্কাল্পচার। তো প্রথমত ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, লোকেশন সাভার, আর্কিটেক্ট সৈয়দ মাইনুল হোসেন। মুজিবনগর স্মৃতি সৌধ, দরকার নেই। রায়ের বাজার বধ্যভূমি মেমোরিয়াল, লোকেশন রায়ের বাজার মোহাম্মদপুর, আর্কিটেক্ট ফরিদউদ্দিন আহমেদ অ্যান্ড জামিয়াল শাফি। এবার মার্টার ইন্টেলেকচুয়ালস মেমোরিয়াল, লোকেশন মিরপুর ঢাকা, আর্কিটেক্ট মোস্তফা হারুন কুদ্দুস হাদি। আচ্ছা, এরপরে সমসপ্তক, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, আদিউজ্জামান খান। এরপরে সাবাস বাংলাদেশ, লোকেশন রাজশাহী ইউনিভার্সিটি, আর্কিটেক্ট নিতুন কুন্ডু। ওকে, আমরা এখন আসি ম্যাসাকারে। ম্যাসাকার মানে হচ্ছে গণহত্যা। সো when Pakistani army occupied Bangladesh, they had one plan. We don't want the people. We don't want the people. We want the land. তাদের কথা ছিল মানুষ লাগবে না, ভূমি হইলে, জমি হইলে হচ্ছে। তো এই জন্য তারা কি শুরু করে, তারা হচ্ছে ম্যাসাকার শুরু করে, গণহত্যা শুরু করে। সো দ্য মোস্ট ম্যাসাকার ওয়াজ অকার্ড ইন খুলনা, স্পেশালি ইন চুকনগর। আপনার চুকনগরের নাম শুনছেন হয়তো, চুই ঝালের জন্য খুব বিখ্যাত। তো চুই ঝালের জন্য শুধু না,
চুকনগর গণহত্যার জন্য খুব বিখ্যাত। যেমন আমাদের যদি মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কোর্স থাকে, আমাদেরকে পাঠানো হয় হচ্ছে চুকনগর ওইখানে স্টাডি করার জন্য। তারপরে ফার্স্ট প্ল্যান্ট ইন্টেলেকচুয়াল মাসাকার অকার্ড ইন গোলারহাট, নীলফামারী। লংগেস্ট ম্যাসাকার অকার্ড আউটসাইড ঢাকা, গোলাহাট, নীলফামারী। একতারা তুই দেশের কথা বল রে, এবার বল। ওকে, ফোর ন্যাশনাল লিডার্স, জাতীয় চার নেতা। প্রথমত আছে কে? প্রথমত আছে সৈয়দ নজরুল ইসলাম, এ বাংলাদেশি পলিটিশিয়ান। হি ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ মুজিবনগর গভর্নমেন্ট, বর্ন 1925। চিলড্রেন: সৈয়দ আশরাফুল ইসলাম, সৈয়দা জাকিয়া নূর লিপি। পার্টি: আওয়ামী লীগ। অফিসেস: মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, 1972-1975। এরপরে আছে তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ কিন্তু খুব প্রমিনেন্ট একজন লোক, তাকে অনেক বিখ্যাত। তার সম্পর্কে বলা হয় যে পাকিস্তানি লিডাররা তাকে বলতো যে আমি শেখ মুজিবকে ভয় পাই না, আমি ভয় পাই তার পিছনে দাঁড়ানো চুপচাপ এই ছোট কালো মানুষটার সাথে। কেন? কারণ সে যখন একটা কথা বলে তার যুক্তি দিয়ে তাকে ভাঙানো যায় না। তো প্রথমত, এই বাংলাদেশি পলিটিশিয়ান, প্রাইম মিনিস্টার অফ মুজিবনগর গভর্নমেন্ট, বর্ন 23 জুলাই 1925 ইন গাজীপুর। চিলড্রেন: সোহেল তাজ, যিনি হচ্ছে বইটা লিখছেন হচ্ছে সোহেল তাজকে এখন বিখ্যাত, তার মেয়ে হচ্ছে বইটা লিখছেন, নেতা ও পিতা। এরপরে এডুকেশন: ইউনিভার্সিটি অফ ঢাকা। অফিসেস: প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, 1971-1972। ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ, যদি প্রশ্ন হয় হু ওয়াজ দ্য ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ, অ্যান্সার উইল বি তাজউদ্দিন আহমেদ। He was also responsible for declaring the first budget of Bangladesh, assassinated November 3rd, 1975, Dhaka. Thirdly, Captain Mansur Ali, Bangladeshi politician, senior leader of Awami League, Prime Minister of Bakshal of Bangladesh in 1975. Education: আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, তারও 3 নভেম্বর হত্যা করা হয়। এবং 4 নম্বরে আছে এইচ এম খামরুজ্জামান, তো বাংলাদেশি পলিটিশিয়ান। অফিসেস: মিনিস্টার অফ ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, 1975 থেকে 1975, মিনিস্টার অফ হোম অফ বাংলাদেশ, 1971-1972। ফার্স্ট হোম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। এডুকেশন: ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। দেখেন, তখনকার সময় আপনি আওয়ামী লীগ সরকার ভালো বলেন খারাপ বলেন আমার কোনো কিছু যায় আসে না, কথা হচ্ছে কি, তখনকার সময় আপনি যে দলের লিডার দেখেন, এনাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখেন। আপনি বাংলাদেশের প্রথম মুখ্যমন্ত্রীকে, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ আনডিভাইডেড বেঙ্গল, কে ছিল বলেন তো? শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হকের শিক্ষাগত যোগ্যতা দেখলে আপনার আমার আকাশ থেকে পড়া লাগবে, এত পড়াশোনা ওনার, এতগুলা ডিগ্রি, কেমিস্ট্রিতে নিছে, ফিজিক্স নিছে, ম্যাথমেটিক্স নিছে, প্রত্যেকটা ওনার এমএ আছে, অনার্স আছে। তো এই এতগুলা ডিগ্রি, এত পড়াশোনা, উনি নাকি ওনার নামে অনেক প্রসিদ্ধ গল্প আছে যে উনি পড়াশোনা করতেন না, একবার পড়ে দ্বিতীয়বার কোনো বই ধরতেন না, ওই একবার পড়লে কমপ্লিট হয়ে যাইতো। এখন দেখেন, তখনকার সময় ব্রাইটেস্ট অফ মাইন্ডরা কই যাইতো? রাজনীতিতে যাইতো। এবং তারা কিন্তু সেই তাদের ব্রাইট মাইন্ডের পরিচয় রাখছে, আমরা তাকে এখনো মনে রাখি, ঠিক আছে, তার তার মাথার জন্য, তার রাজনৈতিক মাথার জন্য। কিন্তু বর্তমান যুগে দেখেন কি হয়। বর্তমান যুগে আমরা যতগুলো লোকের নাম পড়লাম, প্রত্যেকে দেখেন পড়াশোনা করছে কই? হয়তো ইউনিভার্সিটি অফ ঢাকা, হয়তো ইউনিভার্সিটি অফ আলিগড়, ইউনিভার্সিটি অফ কলকাতা। এখনকার সময় কি হয়? এখনকার সময় নেতারা হয় কি? 8 পাস, 9 পাস, এসএসসি পাস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, এগুলো থেকে বের হইতে না পারলে আমরা কোনোদিন উন্নত হইতে পারবো না। পাকিস্তানিদেরও এই উদ্দেশ্য ছিল যে এদের যত মেধা আছে সবগুলো ধ্বংস করে দেওয়া যায়, যাতে এরা ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমাদের এখন আমাদের খুঁজলে পাওয়া যায়, টিকটকে খুঁজলে পাওয়া যায় আমাদের। ওকে, আমাদের পাওয়া যায় কই? আমাদের পাওয়া যায় ফেসবুক স্ক্রল করতে, রিলস দেখতে পাওয়া যায় আমাদের। পড়াশোনা আমাদের ভালো লাগে না, পড়া মনে থাকে না আমাদের। এরপরে কি হয়? এরপরে হচ্ছে আমাদের পড়াশোনার সময় নাই, আমরা সময় পাই না পড়াশোনার। আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন দিব, আমাদের পড়াশোনা খুব বেশি মনে হচ্ছে। এনাদের কথা চিন্তা করেন, এ কে ফজলুল হক 4-5টা অনার্স ডিগ্রি আছে ওনার, এবং একটাও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে না, সবগুলাতেই কিন্তু বড় বড় ইউনিভার্সিটিতে রিসার্চ পেপার আছে। এর সাথে রাজনীতিও করছেন, সবকিছু করার পরে এত কিছু আছে, আমরা কি করতেছি? এনিওয়ে, দিনকে দিন আমরা হচ্ছে উইক হয়ে, বুঝছেন? ওকে, বাংলাদেশ এট এ গ্লান্স। অফিসিয়াল নেম, বাংলাদেশের অফিসিয়াল নেম দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ক্যাপিটাল ঢাকা। সেরেমোনিয়াল ক্যাপিটাল চিটাগং। কমার্শিয়াল ক্যাপিটাল চিটাগং। এরিয়া 1,47,000
510, কারেন্টলি 610, 610। বর্ডার উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার, দুইটা দেশের সাথে আমরা বর্ডার শেয়ার করি, এক ইন্ডিয়া দুই মিয়ানমার। বর্ডার উইথ ইন্ডিয়া 3715 কিলোমিটার, বর্ডার উইথ মিয়ানমার 280 কিলোমিটার। গভর্নমেন্ট সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি। তারপরে নেম অফ দ্য পার্লামেন্ট, আমার জাতীয় সংসদের নাম হচ্ছে হাউস অফ দ্য নেশন। ওকে, কারেন্সি টাকা আমরা জানি। ডিস্ট্রিক্ট আছে কতগুলো, 64টা। সিটি কর্পোরেশন 12টা। ডিভিশন 8টা। এরপরে মেইন এক্সপোর্ট আইটেম গার্মেন্ট প্রোডাক্ট। এরপর ইকোনমি অ্যাগ্রো বেসড ইকোনমি, কৃষিভিত্তিক অর্থনীতি। উপজেলা আছে 495টা। এরপর কোল্ডেস্ট প্লেস লালখাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। লালখান, মৌলভীবাজার, শ্রীমঙ্গল। হটেস্ট প্লেস লালপুর, নাটোর। লোকাল টাইম জিএমটি 6+, মানে জিএমটি গ্রিনিচ মেইন টাইম থেকে 6 ঘন্টা আগে আমরা। তা জিও স্যাটেলাইট সেন্টার বেরুবাড়িয়া, রাঙামাটি, 1971। তারপরে তালিবাদ হচ্ছে 18, তারপর হচ্ছে মহাখালী 1995, সিলেট 1997। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে 3টা। এরপরে তিনটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা। বাংলাদেশ ইজ দ্য লংগেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। 1 নটিক্যাল মাইল ইকুয়ালস টু 1.853 কিলোমিটার, বা 1.5 মাইলস। স্পেস ভিলেজ এনায়েতপুর, সাভার। ওকে, তো ডিভিশন ওয়াইজ প্রশ্ন। প্রথম ডিভিশন বাংলাদেশে বা বিভাগ হয় প্রথমে 3টা ব্রিটিশ আমলে। প্রথমত কি কি, ঢাকা কত সালে, 1829 সালে। সেকেন্ড চট্টগ্রাম, এটা 1829 সালে। থার্ড রাজশাহী 1829 সালে। খুলনা 1960 সালে। লাস্ট বিভাগ হচ্ছে কি মিয়ানমার, সরি, ময়মনসিংহ 2015 সালে। ঢাকা বানানটা DA ছিল, এটাকে 1982 সালে DACA করা হয়। এরপরে কোশ্চেনে কি কি আছে, স্মলেস্ট ডিভিশন অফ বাংলাদেশ ময়মনসিংহ ডিভিশন, পপুলেশন ডেন্সিটি হাই ঢাকা ডিভিশন। ঢাকা ডিভিশন হ্যাজ দ্য মোস্ট পপুলেশন ডেন্সিটি ইন দ্য কান্ট্রি, পপুলেশন ডেন্সিটি লো বরিশাল ডিভিশন। ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট ইন ডিভিশন ঢাকা ডিভিশন 13, ঢাকা ডিভিশন হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডিস্ট্রিক্ট হুইচ ইজ 13, and minimum lowest division is in Sylhet and Mymensingh, both have 4 districts. Okay, only. Okay. There were only 19 districts before the liberation war of Bangladesh. বাংলাদেশ স্বাধীনতার সময় জেলা ছিল কয়টা, 19টা। বর্তমান 44টা সাব ডিভিশন। ফার্স্ট ডিস্ট্রিক্ট অফ বাংলা চট্টগ্রাম 1666। তো বাংলাদেশের প্রথম, বা বাংলাদেশ না বলে আমি বাংলা বললেই ভালো হয়, 1666 সালে প্রথম ডিস্ট্রিক্ট হয় কে, চিটাগং। দেয়ার আর 64 ডিস্ট্রিক্ট নাও ইন বাংলাদেশ। ওকে, longest district Rangamati, smallest district Narayanganj, lowest density of population Rangamati, highest density of population Dhaka, sign up rate, signature rate highest Pirozpur, lowest Jamalpur. Okay, Dhaka become capital. Dhaka became the first time capital. Dhaka became the capital for the very first time was 1610. Islam Khan Chishti transferred capital of Bengal from Rajmahal to Jahangirnagar. So Jahangirnagar was the ancient name of Bengal, sorry, Dhaka. Secondly, second time 1660, Mir Jumla again transferred the capital of Bengal from Rajmahal to Dhaka. Third time 1905, after division of Bengal, Bangabhangor পরে, Dhaka got recognition of capital. Fourth time 1947, after division of India and Pakistan, Dhaka got the recognition of capital of East Pakistan. Fifth time 1971, after the liberation of Bangladesh, Dhaka became the capital of Bangladesh. Okay. দ্য নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট পঞ্চগড়, বাংলাদেশ সর্ব উত্তরের জেলাকে পঞ্চগড়। দ্য নর্দার্ন মোস্ট থানা তেতুলিয়া। দ্য নর্দার্ন মোস্ট প্লেস জায়গার জয়গিরহাট নাকি জয়গিরহট। তারপরে কি আছে, সাউদার্ন মোস্ট ডিস্ট্রিক্ট কক্সবাজার, বাংলাদেশ সর্বদক্ষিণের জেলাকে কক্সবাজার। থানা টেকনাফ, প্লেস ছেড়াদ্বীপ। দ্য ইস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট বান্দরবান, সবচেয়ে পূর্ব দেশ দ্বীপ হচ্ছে, দেশ হচ্ছে কি মানে জেলা হচ্ছে বান্দরবান। থানা
থানচি। এরপরে প্লেস হচ্ছে আখাইনটং। আর সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ থানা শিবগঞ্জ, এবং প্লেস হচ্ছে কি মোনাকষা বা মনকষা। ওকে। ওকে। হাইয়েস্ট ট্রি অফ বেঙ্গল ইজ বৈলাম বৃক্ষ। হিল গারো পাহাড় ময়মনসিংহ। এরপরে বিল্ডিং সিটি সেন্টার ঢাকা। মাউন্টেন বিজয় তাজিংডং অন্য নাম। আচ্ছা এখানে দেখেন, হিল আর পাহাড়, একটা হচ্ছে হিল আর একটা হচ্ছে মাউন্টেন। এটা হচ্ছে পর্বত, এটা হচ্ছে কি পাহাড়। সরি, সিলেট যে আমার অবস্থা কাহিল। ওকে। টোটাল বর্ডার অফ বাংলাদেশ 500 5138 স্কোয়ার কিলোমিটার। বর্ডার লাইন ডিস্ট্রিক্ট 32। বর্ডারের পাশে জেলা আছে কয়টা? 32টা। এই 32টার মধ্যে 30টা হচ্ছে ভারতের সাথে এবং 3টা হচ্ছে মিয়ানমারের সাথে। এখন একটা আহ, জেলা আছে যেটা বোধ ভারতের সাথে বর্ডার আছে, মিয়ানমারের সাথে বর্ডার আছে, যেটা কমন, সেটা হচ্ছে রাঙামাটি। আর বাংলাদেশ আর ভারতের মাঝখানে, সরি, বাংলাদেশ আর মিয়ানমারের মাঝখানে যে বর্ডারটা আছে, দুইটা দেশ আলাদা বিচ্ছিন্ন আছে এক নদীর মাধ্যমে। তো বোথ দ্য কান্ট্রিজ আর সেপারেটেড বাই আ রিভার দ্যাট ইজ কল্ড নাফ রিভার। ওকে। তো এতগুলো অনেক প্রশ্ন আছে, আপনারা একটু দেখে নেন কাইন্ডলি। আর আমি যেগুলো স্কিপ করে গেছি আপনারা স্কিপ করেন না, আপনাদের স্কিপ করার মতো সময় নাই। সো আপনারা একটু কষ্ট করে পড়ে নিয়েন। ওটা সাক্ষরতার হার। ওকে, তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাস নিয়ে আরো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ভাইয়া, জি। এই এফবিএসসি তে হচ্ছে 10টা জিকে অ্যাজ ফার এজ আই নো। তো ও মানে ওগুলোর মধ্যে কি এগুলো পড়লে কি কভার হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ থ্যাংক অতিরিক্ত পড়ার দরকার নাই তো। আপনার বিউপিতে প্রশ্ন করবে, অতটা গভীর থেকে করবে না। ঠিক আছে, গভীর 10টা প্রশ্ন কি গভীর থেকে করবে? আর হচ্ছে বেশিরভাগই গোলা যাবে ইংলিশ দেখে, ঠিক আছে, কারণ কেউ ইংলিশের জন্য অতটা প্রিপারেশন নেওয়া যাবে না। এনি মোর কোশ্চেন্স? ভাইয়া, ওই যে জুবার্স জিকে যে বাংলা ভার্সনটা, ওইটার মধ্যে না এখানে সবগুলা, এই যে আপনি যেগুলো পড়েছেন সবগুলা প্রশ্ন নাই, মানে এর থেকে আরো বেশি, মানে এক্সট্রা দেওয়া আছে, ওগুলো কি পড়তে হবে? হ্যাঁ, পড়বেন। যত বেশি পড়বেন, যত বেশি কোশ্চেন সলভ করবেন, তত আপনার চান্স বাড়বে যে আপনার কোশ্চেনের কমন কমন বাছার সম্ভাবনা আরো বাড়বে। তাহলে তো হিউজ হয়ে যায়। আপনি যেগুলো পড়াইছেন, আমার জুবাইর জিকে বাংলা ভার্সনে 300 পৃষ্ঠা শেষ হয়ে গেছে। 300 পৃষ্ঠা কি কাভার করা পসিবল? না, আপনি আপনি যেগুলো কাভার আপনি পড়াইছেন ওই কাভার যে, করতে হবে না, শুনেন। আপনি কাভার করতে হবে না, আপনি কোশ্চেন গুলো সলভ করেন, বুঝছেন? আপনি শুধু কোশ্চেন গুলো সলভ করেন। কোশ্চেন সলভ করলে আপনার টেক্সটও পড়া হয়ে যাবে, কোশ্চেনও সলভ করা হয়ে যাবে, আপনার অপশন গুলো মনে থাকবে। ঠিক আছে। আরো একটা কথা, যে আপনি যখন পরীক্ষা দিবেন আপনি কিন্তু প্রশ্ন পড়ার সময় পাবেন না। কতগুলো প্রশ্ন আছে, অ্যান্সার চারটা কি কি, অপশন চারটা কি কি, এটা দেখার সময় পাবেন না আপনি। আপনাকে সময় দেওয়া হবে কতটুকু জানেন আপনি? কতটুকু সময় দেওয়া হবে বলেন তো? মেবি 40 মিনিট মনে হয় এটার জন্য। একটা কোশ্চেনের জন্য আপনি সময় পাবেন হচ্ছে 40 সেকেন্ড, তারও কম। ঠিক আছে। এরপরে এই 40 সেকেন্ডের মধ্যে আপনার প্রশ্ন পড়তে হবে, তারপরে হচ্ছে অপশনগুলো দেখতে হবে, এরপরে আপনার খাতার কোথায় কত নম্বর প্রশ্ন এটা খুঁজে বের করতে হবে, এবং হচ্ছে বৃত্ত ভরাট করতে হবে। এখন বলেন 40 সেকেন্ড কি অনেক বড় সময়? অনেক বড় সময় না, অনেক ছোট একটা সময়। তাহলে এই সময়ের মধ্যে আপনি কিভাবে আনসারটা ঠিক মতো করবেন? তার জন্য আপনার, আমি ভয় দিচ্ছি না আপনাকে, অনেকেই করে, আমি নিজেও করে আসছি এসব। এটি অনেক কঠিন কিছু না। যাই হোক, আপনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি, আপনি প্রশ্ন সলভ করবেন, কোশ্চেন ব্যাংক সলভ করবেন। তো প্রশ্ন সলভ করলে কি হবে, যে আপনার জানা থাকবে যে অপশনে কি কি আছে, কেমন থাকে, এবং আমার কোনটা খুঁজে বের করতে হবে। প্রশ্ন পড়লেই আপনার মনে পড়ে যাবে, বা অ্যান্সার গুলো দেখলে আপনার মনে পড়ে যাবে এর মধ্যে এটাই অ্যান্সার।
আপনি সবসময় অ্যান্সার পুরোটা পড়ার সময় পাবেন না, বা কোশ্চেন পুরোটা পড়ার সময় পাবেন না, কিন্তু তবু একটু কোশ্চেন একটু দেখে নিতে হবে, হ্যাঁ বলছে না না বলছে, এটা একটু দেখে নেওয়ার বিষয় আছে। আচ্ছা ভাইয়া, বাংলা জিকে থেকে ইংরেজি জিকেটা বেশি প্রাধান্য দেওয়া উচিত এখন? হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে আপনি বাংলা থেকে তো প্রশ্ন আসবে না, আর আপনি যখন বাংলা পড়বেন আপনার পক্ষে কিন্তু বাংলাটা কনভার্ট করা বেশ কঠিন। বাংলা পড়ে সেটা বাংলাকে ইংলিশ কনভার্ট করা পুরাপুরি টাফ একটা সিচুয়েশন, এবং খুব কম মানুষ এরকম পারে। তো আপনি যদি বাংলা পড়ে ইংলিশে বলেন যে আমি বাংলা পড়তেছি ইংলিশে কনভার্ট করে দিব, পারবেন না। ঠিক আছে, দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ। এই জন্য আপনি বাংলাটা এখন আপাতত কিছুদিনের জন্য অফ করেন, আর হচ্ছে ইংলিশটা একটু ফোকাস করেন। আর ভাইয়া ইংলিশ জিকে যেটা আছে, এই জিকে বইয়ে তো আমাদের যেটুকু দরকার বিউপির জন্য তার তার থেকে অনেক বেশি আছে। এখানে ইংলিশ জিকেতে হ্যাঁ, এমন এখানে না যে কম আমাদের নাই কম এমন আছে। না, বাংলায় বেশি সেটাই। থাকবে, কারণ কি বাংলার বইটা আপনার লেখা হচ্ছে কত বছর ধরে। জোবায়ের ভাই লিখতেছে মেবি 15-17 বছর ধরে লিখতেছে বইটা। তো বাংলা বই বড় হবে, এটা স্বাভাবিক। আর ইংলিশ যে দিকেটা আছে এটা লিখতেছে 3 থেকে 4 বছর হয়েছে, বিওপি ফেমাস হয়েছে মনে হয় আমাদের সময় 1 বছর আগে থেকে ফেমাস হয়েছে। কারণ কি বিউপি সম্পর্কে কিন্তু একটা যোগ আছে, পাবলিক না প্রাইভেট। ঠিক আছে, বিউপি সম্পর্কিত কিন্তু একটা জোকই আছে, পাবলিক না প্রাইভেট। এই জোকটা কিন্তু চলতেছে কেন? কারণ মানুষ জানতোই না বিউপি হচ্ছে সাধারণ মানুষরা ভর্তি হইতে পারে, তাই না? তো বিউপি ফেমাস হয়েছে অল্প কয়েক বছর, এবং হচ্ছে ফেমাস হওয়ার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশে যদি আমি বলি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে বেস্ট হচ্ছে বিউপি আমার মতে। কারণ আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে পরীক্ষা দিছে এবং ওরা ওখানে থেকে গেছে, তাদের হচ্ছে এখন থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে, ফোর্থ ইয়ার শুরু করছে। আমার থার্ড ইয়ার কমপ্লিট হবে হচ্ছে ডিসেম্বরে। ডিসেম্বরে আমার থার্ড ইয়ার কমপ্লিট হবে, ফোর্থ ইয়ার আমি জানুয়ারির 1 তারিখে উঠবো। কিন্তু আমার বন্ধুরা কিন্তু অলরেডি ফোর্থ ইয়ারে উঠে গেছে। এখন পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আমরা সবচেয়ে ফার্স্ট, বিওপি বাদে। এজন্য আমরা ফোর্থ ইয়ার ডিসেম্বরে শেষ করে ফেলবো, থার্ড ইয়ার শেষ করে ফেলবো। কিন্তু যারা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে আছে, তারা কি করতেছে? তারা হয়তো ডিসেম্বরে, তো ভাদ্রের কথা, জানুয়ারিতে শেষ করতে পারবে কিনা থার্ড ইয়ার সন্দেহ আছে। তো এজন্য আমি মনে করি বিউপি হচ্ছে বাংলাদেশে বেস্ট। পড়াশোনার দিক থেকে বলেন, এরপরে ফ্যাকাল্টির দিক থেকে বলেন, সুযোগ সুবিধার দিক থেকে দেখেন, সব দিক থেকেই বেস্ট। সমস্যা কি? সমস্যা হচ্ছে সমস্যা না, যারা, সমস্যা না ঢাকায়, তো তো সমস্যা না যে টিউশন ফিটা একটু বেশি। তো যেহেতু যারা টিউশন করে ঢাকায়, তারা খুব একটা সমস্যা হয় না। আমার হচ্ছে কি ঢাকায় আমার অভ্যস্ত হয় না, আমি ঢাকায় গেলে আমি দম আটকা লাগে আমার। তো এই জন্য আমি ঢাকায় থাকতে পারি না। এজন্য হচ্ছে আমি ঢাবিতেও থাকি নাই, জগন্নাথেও থাকি নাই, বিউবিতে থাকার প্রশ্নই ওঠে না। কারণ কি, আমাকে বলা হলো যে 1,73,000 টাকা লাগবে। আমাকে তখন বলা হয় না এটা 4 বছরে দিতে হবে আমাকে, আস্তে আস্তে। আমি শুনলাম 1,73,000 টাকা, আমি ভাবছি মানে ভর্তির সময় দেওয়া লাগবে। তো আমি চিন্তা করলাম এই টাকাটা ব্রাকে ভর্তি হয়ে আরো টাকা থাকবে আমার। ঠিক আছে, আমি এই চিন্তা করে আমি প্ল্যান ক্যান্সেল করলাম। ওকে, আর কোনো প্রশ্ন? ভাইয়া, আপনি বলতেছেন সেশন জটের ব্যাপারটা, কিন্তু দেখা যাইতেছে আমাদের যে ডিপার্টমেন্ট হেড, উনি তো বলতেছে সামনে জুলাই নাকি আমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবো। উম, একটা প্রবাদ আছে ইংলিশে, ম্যান প্রপোজেস বাট দ্য গড, বলেন তো, শেষ করেন। রিজেক্ট। ম্যান প্রপোজেস বাট দ্য গড ডিসপোজেস। মানুষ শুধু আশাই করে, বাদ বাকি আল্লাহ, বাদ বাকি না, পুরোটাই আল্লাহর হাতে। এটা কিন্তু আপনাদের ইস্যু আছে, বাংলা একটা প্রবন্ধ আছে না, গল্প আছে রেইনকোট, ওখানে কিন্তু একই বাংলা প্রবাদটা দেওয়া আছে, ম্যান প্রপোজেস তারপরে ফাঁকা ঘর। যাই হোক, তো আমরা কি করতে পারি? আমরা শুধু আশাই করতে পারি, বাদ বাকি মূল ক্ষমতাটা কার কাছে? আল্লাহর কাছে, তাই না? তো যাই হোক, জুলাইতে শেষ করলে খুব ভালো কথা, সেকেন্ড ইয়ার উঠবেন মাশাল্লাহ। আমাদের তো এখন রোলার কোস্টার চলতেছে। আমার আজকে একটা অ্যাসাইনমেন্ট ছিল, একটা সিটি ছিল, একটা প্রেজেন্টেশন ছিল। কালকে একটা আছে, পরশু একটা আছে, তারপর রবিবার একটা আছে, রবিবার দুইটা আছে সরি, তারপরে সোমবার তিনটা আছে। আমার রোলার কোস্টার চলবে 28 তারিখ পর্যন্ত, কোনো ছাড় নাই আমার। যাই হোক, আপনাদের এই পড়াচ্ছি না, আপনাদের আমি 9টার সময় পড়ায় শেষ করে বাসায় যাব। বাসায় যেয়ে আমি কি করব? বাসায় যেয়ে বই নিয়ে বসবো, ঘুমাবো রাত 2টায়। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এই যে সেশন জট যদি পড়ে যায়, আমাদের আর উঠাতে পারবে না, আর আমাদের ইউনিভার্সিটি সেশন জট অ্যালাউ করে না। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আপনাদের হচ্ছে 7টা, কত কত সময় দিব বলেন তো বাংলা ক্লাসের?
10-15 মিনিট পরে দেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের 20 থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে। আর আমি সরি, আমি গতকাল হচ্ছে ই করছিলাম একটু ভুলে, আপনাদের লিঙ্ক অন্য জায়গায় দিয়ে দিছিলাম আমি। তো আমাকে একটু মাফ করে দিয়েন, হে বটবৃক্ষ, আমাকে ক্ষমা করে দিও তোমরা। উম, ভাইয়া প্রশ্নগুলো না মনে থাকতেছে না, এই জন্য শুধু এই যে কোয়েশ্চেন সলভ করলে হবে না। প্রশ্ন মনে থাকবে না, কিন্তু হচ্ছে কি আপনি যখন ই পড়বেন, কি বলো এটাকে, কোশ্চেন ব্যাংক সলভ করবেন না, তখন একবার আপনি সলভ করে যাবেন, আপনার দ্বিতীয়বার মনে থাকবে না, কিন্তু দ্বিতীয়বার যখন সলভ করবেন, তৃতীয়বার এসে দেখবেন সবকিছুই পরিচিত। তো আপনার পুরোপুরি হুবহু মুখস্থ রাখতে হবে এমন না। আপনার মেইন প্ল্যানটা কি, আপনার পরিচিত থাকতে হবে উত্তরগুলোর সাথে, কোনটা আপনার অ্যান্সার, ঠিক আছে। আপনার কিন্তু মুখস্থ প্রশ্ন ব্যাংকে মুখস্থ করে না, প্রশ্ন ব্যাংকে পরিচিত হয় সবাই। আর আরেকটা কথা, এটা আমার কথাটা বলতেছে, এটা আমার কথা না, এটা আমাকে আমার স্যার বলতো এক। স্যার হচ্ছে ঢাবি থেকে পড়ছে ইংলিশে, এবং স্যার হচ্ছে 39 বিজিএস এ মেবি, বা 41 বিজিএস, আমার মনে নেই, ওরকম কিছু একটা, 39 40 41 তিনটার মধ্যে উনি হচ্ছে শিক্ষা ক্যাডার ছিলেন। তো উনি আমাকে বলতেছিলেন যে কেউ যদি বিগত 10 বছরের, একটা ইউনিভার্সিটি বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করে বিশ্লেষণ সহকারে বুঝে বুঝে, তাহলে হচ্ছে তার চান্স পাওয়া আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে। আল্লাহ যদি না চায় তাহলে সে চান্স পাবে না, আর অন্য কোনো ক্ষেত্রে তার বাধা আসবে না। দিকের জন্য আপনি জোগাড় করতে পারেন বেশ ভালো, এবার সাম্প্রতিকের জন্য ক্যাপসুল কিনবেন, ঠিক আছে। যেটা আপনি মনে করেন, শোনেন, সব বই সবার জন্য পারফেক্ট না, ঠিক আছে। আপনার দুইটা জিনিস দেখতে হবে, বইতে ভুল আছে কিনা, 2 নম্বর বইটা আপনার সাথে যায় কিনা। যেমন আমরা যে লতে পড়ি, আমাদের কিন্তু বেশ বড় সাইজের একটা বই কিনতে হয়। তো অনেক লেখকের বই আছে, তো আমরা কিন্তু প্রত্যেকে একই লেখকের বই কিনি না। আমরা বই দেখি, বই দেখার পরে যেটা আমাদের ভালো লাগে, আমরা মনে করি এটা থেকে পড়লে আমি বুঝবো, আমরা ওইটাই কিনি। তো আপনার দুইটা জিনিস খেয়াল রাখবেন, বইতে ভুল আছে কিনা, 2 নম্বর আপনার পছন্দ হচ্ছে কিনা। যদি পছন্দ হয়, নতুন লেখকের হোক পুরনো লেখক, কোনো ব্যাপার না, বইতে ভুল না থাকলে কিনে নেন, কোনো সমস্যা নাই। ভাইয়া আজকে 220টা 250টা না বলে শুধু প্রশ্নগুলো সলভ করি তাইলে হবে না? হ্যাঁ পড়েন, সমস্যা নাই। আপনাদের যে শীটটা দেওয়া হয়েছে এখানে, এই যে ক্লাসের শীটটা, এখানে পেজ আছে 43টা। কতগুলো পেজ আছে বলেন তো? 43টা আছে। এই 43টা পৃষ্ঠা পড়ার পরে আপনি 228 পেজ পড়া লাগবে না, আপনি এরপরে প্রশ্ন ব্যাংক সলভ করেন, সোজা কথা। ভাই বিগত 9 বছরের কোশ্চেন মানে সলভ করলাম, বাট দেখলাম না তো তেমন কোনো প্রশ্ন রিপিট হতে। আপনাকে তো রিপিট হইতে বলি না, আমি বলছি কি আপনি প্রশ্ন কি করবেন, বিশ্লেষণ সলভ করবেন। তো বিশ্লেষণ সলভ করলে কি হবে, আপনি বুঝতেছেন প্রশ্ন কেমন হয়। আপনার প্রশ্ন রিপিট না হইতে পারে, টপিক তো রিপিট হবে, হবে না? টপিক কি রিপিট হবে না? হ্যাঁ, টপিক রিপিট হয়, এটা ওই দেখছি টপিক। ধাঁচের প্রশ্নই আসবে। আপনাকে তো প্রতিবার একই প্রশ্ন করবে না, আপনাকে তো বলবে না যে বলো হুমায়ুন আহমেদের আব্বার নাম কি, বলো হুমায়ুন আহমেদের জ্যোৎস্না জননী কত সালে লেখা হয়েছে। এটা তো প্রতি বছর করবে না, পরের বছর করবে আহ্বান গল্পটা কেমন আসছে, মানে আহ্বান গল্প, সরি, আহ্বান গল্প লেখক কে, বিভূতিভূষণ, বিভূতিভূষণের বাপের নাম কি, এরকম সাপোজ, ঠিক আছে। ওই একই ধাঁচের প্রশ্নই আসে, ঠিক আছে। আর আপনারা যা মনে করেন যে ইউনিভার্সিটি পরীক্ষায় খুব কঠিন পরীক্ষা প্রশ্ন হয়, এমন না। ইউনিভার্সিটি পরীক্ষায় খুব একটা কঠিন প্রশ্ন আসে না, সহজ প্রশ্নই দেয়। কিন্তু একটা ব্যাপার আছে, বলে সেটাকে প্রেশার, ঠিক আছে, হলের প্রেশার। হলের প্রেশারে আমরা সেটাকে মনে করি খুব কঠিন। যেমন আপনি এখন মনে করেন আপনি আপনার বাসায় বসে বিসিএস এর প্রশ্ন সলভ করেন, 200 মার্কের পরীক্ষা হয় না বিসিএস এ, সাধারণত 125 পাইলে ধরে নেওয়া হয় সে উতরাই গেছে পিলি। তা আপনি এক কাজ করেন, বাসায় বসে আপনি বিসিএস পরীক্ষা দেন, আমার বিশ্বাস আপনি যদি পড়াশোনা করেন 130-এর উপরে পাবেন। তাহলে বলেন, আপনি কি আসলে 130টা অ্যান্সার করতে পারবেন? 130 মার্ক পাবেন অরিজিনাল পরীক্ষায়? পাবেন কিনা বলেন? হ্যাঁ, বলতেছিলাম যে বিউপির এক্সাম হওয়ার কত দিনের ভিতরে রেজাল্ট দেয়? বিউপি এক্সাম হওয়ার 7 থেকে 8 দিন বা 10 দিনের মধ্যে সর্বোচ্চ রেজাল্ট দিয়ে দেয়। 17 ডিসেম্বরে রেজাল্ট দিবে। ওকে, আমাদের সময় 7 দিন পরে রেজাল্ট দিছিল। পরে? আমাদের সময় এরকম টাইমলাইন ই করে নাই, রিলিজ করে নাই যে কত তারিখ রেজাল্ট দিবে। আমাদের সময় 7 দিন পর হুট করে রেজাল্ট দিয়ে দিছিল। ভাইয়া গত বছর 2-3 দিনের মাথায় দিছিল, এবারও ওরকমই দিবে বলছে।
হ্যাঁ ওরকম দেয়, মানে যেটা পিলি পরীক্ষা তো বা প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষাও তো টাইম লাগে না দেখতে, কিন্তু রিটেন থাকলে মাসখানেকের মতো টাইম লাগে যায়, কিন্তু সর্বোচ্চ 7 দিন 10 দিন এমন লাগে। কিন্তু এবার যেহেতু টাইম লাইন দিয়ে দিছে আর আর্মিরা যেহেতু দিছে, কোনো ঝামেলা হবে না, ওই দিনই দিয়ে দিবে। তো আমি হঠাৎ করে আমাদের সময় কথা মনে পড়ে গেল। তো আমাদের সময় পরীক্ষা সেন্টার ছিল হচ্ছে বিভাগীয় শহরগুলোতে, ক্যান্টনমেন্ট গুলাতে। তো আমি বিউপিতে পরীক্ষা দিব, আবার দিব না। তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম দিব। আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে এফ এ ডবল এস, ট্রিপল এস দুইটাই দিছিলাম। তো আমি পরীক্ষা দিব এখন হচ্ছে, আর খুলনায় পরীক্ষা দিব আমি। তো খুলনায় আমি হঠাৎ করে টিকিট কাটতে যেয়ে দেখি, সিট কাটতে যেয়ে দেখি, ফর্ম পূরণ করতে যেয়ে দেখি যে খুলনায় আসন শেষ, আমি আর পরীক্ষা দিব না। আমার ওইটা দেখে আমি পরীক্ষাটা দিব না, চেঞ্জ করে ডিসিশন। এরপরে পরীক্ষার যেদিন মানে ফর্ম পূরণের যেদিন লাস্ট ডেট, ওই দিন আমাকে আমার বন্ধু ফোন ফোন দিয়ে বলতেছে, সৈকত, আমার বন্ধু তো ফর্ম পূরণ করলো, ওরে খুলনায় সিট দিছে। ফাও কথা, মিথ্যা কথা। তো আমি তাড়াতাড়ি ফর্ম পূরণ করলাম, আমার সিট পড়লো ঢাকায়। মানে খুলনার আসনই নাই, কি করব, টাকা দেওয়া হয়ে গেছে, ঢাকায় সিট কাটছি। আহ, মানে ঢাকায় সিট পড়ছে। আমি ঢাকার কিছু চিনি না। আমি আমার এক চাচার বাসায় গেলাম, বা চাচাতো ভাইয়ের বাসায় গেলাম, সে হচ্ছে মেসে থাকতো। তা আমি জীবনের সবচেয়ে বাজে খাবার খাইছি সেখানে। ঠিক আছে, আমি 2 দিন গেছি, 2 দিন আমার পুরো একদিন, যেদিন গেছি ওদিন খাবার খাইছি দুপুরে, ওই দিন খাবার খেয়ে আমার 3 দিন খাবার খাইতে ইচ্ছা মরে গেছে। আমি খাবারই আর খাইনি। আমি খাবারের সময় বলে যাবে না, পেট ভালো লাগতেছে না, এই সেই বলে টলে বেরোয় যাইতাম। বেরোয় যায় আমি হচ্ছে চায়ের দোকান রুটি পাউরুটি খেয়ে আসতাম। আমি চিনি না কই খাবো, কিছু বুঝতেছি না। তো যাই হোক, আর হচ্ছে একদিন ফুড পান্ডা কি অর্ডার দিছিলাম, এই আর কি। ভাই বিউপিতে কত মার্ক পাইছিলেন? আমার খেয়াল নাই, আমি হচ্ছে আমার ভাইবার জন্য ফোন দিছিল, আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আমি আর যাইনি, আমার মনেও নাই আমি বিউপিতে কত পাইছিলাম, ঢাবিতে কত পাইছিলাম, আর রাজশাহীতে কত কততম পাইছিলাম, জিএসটি তে কত পাইছিলাম, আমার কোনো কিছু মনে নাই। ঠিক আছে। কততম পাইছিলেন? আহ কততম, আহ 36 না 37 জন, আমার ঠিক খেয়াল নাই, 36 বা 37 কিছু একটা। আর হচ্ছে, তাহলে ওখানে লাভ হচ্ছে না 36 37 তমতে? জি, 36 37 তম যেহেতু হয়েছিলেন, ওইখানে ল পাওয়া যেত না? হ্যাঁ ল পাওয়া যাইতো, কিন্তু আমি ঢাকা আমার পছন্দ না ভাইয়া, লই আসছিল। তো এটা এই পছন্দ না, ঢাকা পছন্দ না আমার। ল আমার পছন্দ, ঢাকা অপছন্দ, খুবই অপছন্দ আমার ঢাকা, আমি এখনো যাই না। ঢাকা আমার 14 গোষ্ঠীর মানে 7 গোষ্ঠী ঢাকা থাকে। আমি ঢাকায় নিজের মুখে ভুলেও যাই না, আমার যদি জোর করে নেয়, আর 2 দিন থাকি চলে আসি। ঢাকা গেলে আমার রুটিনটা কেমন, 20 তো এখানে বেজে গেল। ঢাকা গেলে আমার রুটিন হচ্ছে এমন যে আমি বাস থেকে নামবো, বাস থেকে নামার পরে মামা গাড়ি পাঠাবে, গাড়ি পাঠায় আমাকে উঠায় বাসায় নিয়ে যাবে। আমি বাসায় সারাদিন, সন্ধ্যার সময় মামা অফিস করে আসবে, অফিস করে আমাকে নিয়ে চলে যাবে হচ্ছে খালামণির বাসায়। খালামণির বাসায় যাব, দেখা সাক্ষাৎ করবো নানুর সাথে, এবারে চলে যাব আবার বাসায়। পরের দিন আবার অন্য মামার বাসায় যাব, নিয়ে যাবে আমাকে। এই করে করে আমার দিন চলে যায়, পরের দিন গ্রামে ফিরে আসি। আমার আসলে পছন্দ না ঢাকা, একটু পছন্দ না। আচ্ছা ঠিক আছে, তো 19 বাজে, আমি নতুন লিঙ্ক দেবো, ঠিক আছে? নতুন লিঙ্কে আপনারা জয়েন হয়েন। আর আমি এগুলো, আমার কোনো ডকুমেন্ট সেভ করে রাখা নাই, কততম হয়েছিলাম আমি। একদিন দেখলাম যে হঠাৎ করে কোনো নাই আমার কাছে, ডকুমেন্ট নাই। আর আসলে ফোন 3বার চেঞ্জ হয়েছে, তো কোন ইনফরমেশন গুলো ছিল ওই রাখছি, আল্লাহ জানে। ওকে, তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে 7টা 25-এ, দেখা হচ্ছে, ঠিক আছে? 5 মিনিট বিরতি।